দেশের দাবদাহে জীবন যখন দুর্বিষহ, সেখানে একটা জায়গায় প্রশান্তি পেতেই পারি, সেটা হলো নেক্সাস টেলিভিশনের নিউ প্রেজেন্স লেডিস ক্লাব। এবং লেডিস ক্লাবে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অহনা তাসনিম খান। Available at Herland stores. আমরা এখানে নারীদেরকে নিয়ে আলাপ করি, আপনারা জানেন নারীরাই আমরা এখানে আড্ডার বিষয়বস্তু এবং নারীরাই আমরা নিজেদের মনোভাবগুলো সবার সাথে ভাগাভাগি করে নিচ্ছি। সেখানেই নারীরা এখন কোথায় নেই, নারীরা কিন্তু সবখানে আছে। এবং নারীরা যেখানে আগে দেখা যেত যে ছোট্টখাট্ট কিছু বিষয়ে বা কোনো বিষয়ে নারীদের ওপিনিয়ন তেমনভাবে নেওয়া হচ্ছে না, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে তাল মিলিয়ে পৃথিবীর নানান রকম কাজের সেক্টরে নারীরা এখন সব বিষয়ে নিজেদের মতামত পোষণ করছেন। দেশ নিয়ে ভাবছেন, সমাজ নিয়েও নারীদের ভাবনার কোনো শেষ নেই এবং সেই ভাবনাগুলো কিন্তু পৃথিবীর কাজেও লাগছে। নারীরা যেহেতু সফল হচ্ছেন এবং নারীরা নিজেদের যে ক্যাপাবিলিটি আছে, নিজের যে সক্ষমতা আছে, সেটা যেভাবে দেখাতে পারছেন, সেটা অবশ্যই প্রশংসার দাবিদার এবং আমরা কাজ করছি এবং আপনারাও সেই কাজে আমাদেরকে সহায়তা করছেন প্রতিনিয়ত। সেই সব বিষয়গুলো নিয়ে আজকের আলাপ হবে। আমাদের বিষয় হলো নারীর সমাজ ভাবনা। সেই বিষয়ে কথা বলতে আমরা ডেকেছি তিনজন বন্ধুকে। তিনজন বন্ধুর সাথে চলুন পরিচয় করিয়ে দিই। শুরুতেই আমাদের নিজস্ব অঙ্গনের একজন বন্ধু পেয়ে গেছি, কাজী রওশন আরা সাকি। তিনি সংবাদকর্মী, মাছরাঙা টেলিভিশনে আছেন। তার পাশে আছেন ফারজানা আবেদিন, তিনি একজন গৃহিণী। এবং তার পাশে আছেন নিতু হক, তিনি একজন উদ্যোক্তা, তার উদ্যোগের নাম চেঞ্জ ইওর লাইফস্টাইল। তিনজনকেই স্বাগতম লেডিস ক্লাবে। এবং আপুর কাছে থেকেই শুনতে চাই শুরুতে, লেডিস ক্লাবে এসে কেমন লাগছে? অহনা, ভীষণ ভালো লাগছে। এবং আপনি তো শুরুতেই বললেন একই অঙ্গনের মানুষ আমরা আসলে জানি। বিশেষ করে আমরা আজকে এসে যখন বলছিলাম যে আমার জায়গা আসলে ওটা, আমি আজকে অপোজিট একটি জায়গায় বসে আছি। খুব ভালো লাগছে। লেডিস ক্লাব তো আসলে শুধুমাত্র বলবো যে নারীদের নিয়ে একটি প্রোগ্রাম তা নয়, এটি আসলে আমার মনে হয় যে নারীদের জন্য একটি প্ল্যাটফর্মও, যেখানে আসলে আমরা নারীদেরকে নিয়ে আলোচনা করি, তাদের বিভিন্ন বিষয়গুলো এই প্রোগ্রামের মধ্য দিয়ে উঠে আসে। তো শুরুতেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনকে এবং একই সঙ্গে এই প্রোগ্রামের ডিরেক্টর যারা আছেন এবং এই মুহূর্তে সকল কলাকুশলী যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ। ফারজানা আপুর কাছে আসি, জানতে চাই যে দেখা যাচ্ছে আমি শুনেছি আপনি টেলিভিশনে এর আগে আসলে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে অনেক কিছুর সামনে কথা বলেননি, তো সেখানে এসে আজকে লেডিস ক্লাবে এবং ক্যামেরার সামনে আমার মনে হচ্ছে নার্ভাসনেস তো একেবারেই থাকার কথা না, কারণ এটা খুব ঘরোয়া পরিবেশ। আসলে এর আগে অনেকবার অনুষ্ঠানগুলো দেখেছি, লেডিস ক্লাব বা এরকম ধরনের অনুষ্ঠান। আর আমার হাজবেন্ড, সেও তো হচ্ছে একজন প্রডিউসার, তো যার কারণে জানা হয়, শোনা হয়, কিন্তু কখনো এই ধরনের লাইভ প্রোগ্রামে আমি কখনো আসিনি। তবে এই জায়গাটা নিজেদের দেখতে পারে আজকে খুব ভালো লাগছে যে আসলে এই লেডিস ক্লাবে এতদিন আমি ইউটিউবে দেখতাম, অনুষ্ঠান দেখতাম, আজকে নিজেকে এই জায়গায় দেখে অনেক ভালো লাগছে। নেক্সাস টিভির মাধ্যমে আমাদেরকে এভাবে ডেকেছেন, অনেক কৃতজ্ঞতা জানাই নেক্সাস টিভিকে। ভাইয়া যেহেতু প্রডিউসার পদে আছে, আমার এই কোয়েশ্চেনটা একদম করতেই হবে, না করলে হবেই না। সেটা হলো, আসার আগে তার পক্ষ থেকে কোনো সাজেশন ছিল কি? সাজেশন ছিল বলতে, ঘাবড়াবে না, একদমই নর্মাল থাকবে, এটা কোনো ব্যাপার না, এই যে এই সাজেশনে ছিল আর কি। যেহেতু আমি ফার্স্ট টাইম, আমি কখনোই ক্যামেরার সামনে আসিনি, তো বলে এটা কোনো ব্যাপার না, জাস্ট গল্প করবে, আড্ডা করবে, মনের কথা খুলে বলবে, জাস্ট এতটুকু। বাহ বাহ, তাহলে সেও যে ভালো প্রডিউসার সেটাও আমরা আমাদের আড্ডার মাধ্যমে জেনে গেলাম। নিতু আপুর কাছে আসি। আপু একটা উদ্যোগের সাথে আছেন, কিন্তু দেখা যাচ্ছে উদ্যোগ নিয়ে অনেকবার অনেক জায়গায় হয়তো কথা বলা হয়েছে। লেডিস ক্লাব কেন আপনার জন্য আলাদা একটা প্ল্যাটফর্ম, সেটা শুনে। আমি আসলে প্রথমে আপনাদের সবাইকেই আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমি এখানে আসলাম। আমি এর আগেও আমি এই প্রোগ্রামটা দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি এখন এই লেডিস ক্লাবের একজন আসতে পেরে আমি আসলেই নিজেকে অনেক মানে গর্বিত আমি ফিল করছি। আর সবাইকে পেয়ে এই লেডিস ক্লাবে এসে লেডিসদের সাথে সব লেডিসকে দেখে আমি আসলে আরেকটু নিজেকে কি বলবো, আরো একটু নিজেকে দেখা যাচ্ছে খুশি খুশি লাগছে। খুব সুন্দর একটা জায়গায় এসে নারীরা মিলে আড্ডা দেয়া, তো এটা কথা বলতে পারছি, বলবো এই। এবং আপনার সম্পর্কেই শুনবো। লেডিস ক্লাব মানেই আমরা জানতে চাই যে নারীরা আসলে সমাজে নানান অবস্থানে নিজেকে রেখেছেন এবং প্রত্যেকটা জায়গাতেই নারীরা নিজেদের কর্মদক্ষতা দেখিয়েই যাচ্ছেন। এটা যে নিজেকে প্রমাণ করতে হবে সেই জন্য না, বরং আসলে আমরা আসলে কাজ করতে ভালোবাসি। এবং আমাদের অনেক বন্ধুরা আছে যারা লেডিস ক্লাবকে ভালোবাসেন, নিজের কাজের অঙ্গনকে ভালোবাসেন এবং আমাদের সাথে যুক্ত হন প্রতিদিন সন্ধ্যে 6টা বাজে এবং 7টা 30 পর্যন্ত। 1.5 ঘন্টা আমাদের লম্বা সময়ের একটা আড্ডা। অনেকেই ভাবেন যে এত লম্বা সময়
একটা আড্ডার অনুষ্ঠান কিভাবে যাচ্ছে, কিন্তু এই আড্ডা এতটাই স্বতঃস্ফূর্ত, মাঝে মাঝে 1.5 ঘন্টাও আমাদের জন্য ভীষণ কম হয়ে যায়। এবং সেখানেই আপনারা যদি চলে আসতে চান, যুক্ত হতে চান, সকল নারী বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি এবং এসে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমাদের জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা আপনারা চলে এসে সেটা ফলো করে চলে এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। আমি জানতে চাই আপু, সাকি আপুর কাছে, যে সংবাদকর্মী হিসেবে টেলিভিশনে আছেন, কাজের শুরুটা কি টেলিভিশনের মাধ্যমেই হয়েছিল নাকি অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তারপরে আসা? হ্যাঁ, স্ক্রিনে কাজ করেছি অনেক ছোটবেলা থেকেই। আমি আসলে পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকে বিভিন্ন অ্যাক্টিভিটির সঙ্গে ছিলাম, গান করা, স্কুলের প্রোগ্রামগুলোতে উপস্থাপনা করা, এরকম ছোট ছোট অনেক কাজই করতাম। অনেক সময় ছোট ছোট করে আবৃত্তিও করেছি একটা সময় স্কুলের বিভিন্ন প্রোগ্রামে। তো স্কুলের প্রোগ্রামে উপস্থাপনা করার মধ্য দিয়ে হয়তো স্ক্রিনের বাইরে কাজ করেছি। আর স্ক্রিনে এসেছি আসলে আমি যখন অনেক ছোট, বিটিভিতে আমি গানের প্রোগ্রামও করতাম। তখন অনেক ছোট আমি, নজরুল একাডেমি থেকে একটা সময় আমি 7 ইয়ার্সের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি নজরুল এবং ক্লাসিক্যালে। তারপরেই তো আর টিভি মিডিয়ায় যদি বলি স্ক্রিনে কাজ করাটা, সেটা আসলে একটা সময় তো বেসরকারি টেলিভিশন বলতে আমরা 21 টেলিভিশনকেই চিনতাম। এবং তখন ছোটবেলায় যাদেরকে দেখেছি, সামিয়া জামান, সামিয়া রহমান, তাদেরকে দেখে দেখে আসলে টিভি স্ক্রিনে কাজ করব বা একটা ড্রিম ছিল। এবং পরিবার থেকেও যখন দেখতাম যে বাবা খুব চাইতেন যে তুমি যদি সংবাদটা উপস্থাপনা করতে পারো, কিন্তু আমার সবসময় মনে হতো যে এটা কি আসলে খুব সহজ ব্যাপার কিনা, সুন্দর করে সাবলীল হয়ে কথা বলা, স্ক্রিনে এত ইজি থাকা। তারপরেও আসলে সম্ভব হয়েছে, এটার জন্য আমি ধন্যবাদ জানাবো যাদের হাত ধরে আমি আসলে মিডিয়াতে কাজ শুরু করেছি আজ থেকে প্রায় 15-16 বছর আগে। তখন যদিও দ্বিতীয়বারের মতো 21 টেলিভিশন এসেছিল, সেই টেলিভিশনে কাজের মধ্য দিয়ে আমার যাত্রা শুরু হয়। দুজনের নাম আমার না বললেই নয়, সুমনা সিদ্দিকী এবং একই সঙ্গে আরেকজন ছিলেন মাসুদুল হাসান রনি। তো ওনাদের হাত ধরেই আসলে আমার এই টিভি মিডিয়াতে পথ চলা। বাহ, চমৎকার একটা লম্বা সময়ের জার্নি আপনার, এবং এখনো আপনি বেশ আমার এখনো স্বতঃস্ফূর্তভাবে সেটা কাজ মনে করে হয় না, যাচ্ছেন। এই তো সেদিন মনে হয় না, এই তো সেদিন আমার এখনো মনে হয় না যে আমি এত সময় পার করেছি। এবং আজকেও যখন লেডিস ক্লাবে আসছিলাম, আমার তখন মনে হচ্ছিল যে আমি তো আসলে আপনার ওই ওপারে জায়গাটাতে বসে কমফোর্টেবল। অভ্যস্ত। আচ্ছা, তো এটা আসলে আমি বলবো যে সবকিছুই লাইফে একটা এক্সপিরিয়েন্স, এবং এটাও বেশ একদমই মজারই তাই, একটা একদমই এক্সপিরিয়েন্স তাই, হচ্ছে, তাই একদমই না? তাই। আমরা এসে ফারজানা আপুর কাছে আসি এবং আমি জানতে চাই যে আপুর আসলে পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা কি ধরনের ছিল, এবং যখন আপনি গৃহিণী হবার একটা সিদ্ধান্ত নিলেন, আমার মনে হয় যে কোনো নারীর জন্য সংসারের উপরে নিজের মনোনিবেশ পুরোটা এনে ফেলা এটা একটা বড় সিদ্ধান্ত, এবং আপনি যেটা নিতে চান এটা কেন মনে হলো? আচ্ছা, আমার পড়াশোনা হচ্ছে, আমি ইংলিশে অনার্স মাস্টার্স করি, তো সেই হিসেবে সবার এক্সপেকটেশন থাকবেই যে নিশ্চয়ই আমি একটু ভালো জব করবো বা কিছু। কিন্তু আমার বিয়ের পর দেখা যায় যে আমার হাজবেন্ডও খুব সাপোর্টিভ ছিল, সে সবসময় চাইতো যে আমি চাকরি বাকরি করি। আমার শ্বশুরশাড়ি তো আরও সাপোর্টিভ ছিল, প্রত্যেকজনই চাইতো যে আমি চাকরি করি। কিন্তু আমি যখন সংসার লাইফে ঢুকে গেছি, এই যে বাচ্চা ফার্স্ট বেবি হওয়ার পরে, তারপর দেখা যায় যে ওর জন্য চাকরিটা করলাম না, কিন্তু আমি না সংসার লাইফটা এনজয় করতে শুরু করে দিলাম। না, মনে হলো যে থাক, বাহিরে চাকরি বাকরি করার চাইতে আমি এদের সাথে আমার বাচ্চাদেরকে কোয়ালিটি টাইমটা দিই, আমি ফ্যামিলিকে কোয়ালিটি টাইমটা দিই, হাজব্যান্ডের সাথে একটু ভালো সময় কাটাই, ফ্রেন্ড সার্কেল আছে, আমার কিছু বন্ধু বান্ধব আছে, এদের সাথে ঘুরে বেড়াই, গল্প করি, সময় কাটাই, রান্না বাড়া করি। আমার কাছে তো এটাই মনে হয় খুব এনজয়েবল লাইফ। হাউস ওয়াইফের চেয়ে মনে হয় যেন এখন স্বতঃস্ফূর্ত লাইফ আর কিছুই নেই। কিন্তু আমরা আপনি যেহেতু কাজটাকে এত সহজভাবে আমাদেরকে বর্ণনা করলেন, আসলে যারা করতে যায় তারা আসলে এত সহজভাবে যে সবসময় পায় তা কিন্তু না। তাদের কাছে তো জব করা সেটা একটা কঠিন কাজ। আমার কাছে হাউস ওয়াইফ হয়ে হোম মেকার হয়ে বা সংসার টেকনিক খাটি করাটাও কঠিন কাজ, কিন্তু যেটা এই জিনিসটাকে তো আমি খুব সহজভাবে নিয়েছি, আনন্দ পাচ্ছি, যে কারণে না কষ্টটা আমার কাছে বা ইজি হয়ে গেছে, যে আমি ইজিলি সবকিছু করতে পারি। আমি এখান থেকে মজাটা খুঁজে নেই যে আসলে হাউস ওয়াইফ হয়ে বাচ্চাদেরকে দেখছি, ওদেরকে আমি নিজে পড়াচ্ছি, আমার সংসারটাকে মেনটেন করছি, কোনো বাইন্ডিংস নেই, যখন ইচ্ছা আমি বের হয়ে যাচ্ছি। আর আমার সংসার লাইফে একটা বড় হচ্ছে, আমি কিন্তু খুব ফ্রি, আমার কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যখন যা ইচ্ছা করো, যখন ঘুরতে যাও, বেড়াতে যাও। যার কারণে আমার এই জিনিসটাকে আরও বেশি মনে হয় যে উৎফুল্লময় প্রফুল্লময় মনে হলো, যে এটা সংসার লাইফ জীবনে চলতে গেলে যে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, চাকরি করতে হবে এমন কোনো কথা নেই।
সংসার জীবনেও কিন্তু নিজের জীবনে সংসার স্বাধীনতা জীবনটাকে খুঁজে যদি আমি পাওয়ার একটা সেভাবে জায়গা lead আছে। করি, সংসার জীবনটাকে আমি আনন্দময় করে তুলতে পারি, সেটা অনেক বেস্ট আমার কাছে মনে হয় সেটা। আচ্ছা, বাহ, না, এটা তো চমৎকার। আসলে পেমেন্টের বাইরে, মানে আমি তো মনে করি যে এটার মানে কোনো পরিমাপ করা যাবে না যেটা আর পেমেন্টটা দেখেন, কি চাকরিতে হতে কিন্তু একটা পারে। রেস্ট্রিকশন থাকে, যারা বিজনেস করেন, উদ্যোক্তা, সবার কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে, ঘরে কাজ করতে হয়, বাইরে কাজ, মাথায় কিন্তু টেনশন থাকে। কিন্তু সংসারকে আমি মনে করি একদম স্বাধীনভাবে, মানে তুমি তোমার ইচ্ছা মতো সংসারটাকে চালাও, নিজের আমি মতো হচ্ছে কাস্টমাইজ একমাত্র করে boss নিলেন, সংসারে। নিজেই বস। আচ্ছা, বাহ বাহ, চমৎকার। সংসার জীবনটাকে আপনি উপভোগ করছেন হ্যাঁ, এবং উপভোগ করছি। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে আপনার পরিবারের সবারও যদি ইকুয়াল সাপোর্টটা না থাকতো হ্যাঁ, আর আপনি এতটা এনজয় করতেন না। সংসারটা কখন বেশি ভালো হয়, যখন দেখা যায় আপনার হাজবেন্ড খুব সাপোর্টিভ থাকবে আর কি। তো আমি এই ক্ষেত্রে খুবই লাকি, আমার হাজবেন্ড তো খুবই সাপোর্টিভ সব দিক থেকে, সে ইকুয়ালি সাপোর্টিভ বলা যাবে, যার কারণে না আমি সংসারটাকে খুবই আনন্দময়, আমার কাছে খুব ভালো লাগে, মনে হয় যেন আমি এখানে অনেক বেশ আছি। বাহ, চমৎকার। নিতু আপুর কাছে আসি, চেঞ্জ ইউর লাইফস্টাইল, এই জায়গাটা সম্পর্কে শুনি, এখানে কি হচ্ছে এবং কি নিয়ে উদ্যোগটা শুরু করলেন? আমি আমার শুরুটা করি 15 সালে, যখন আমি আমার মানে ব্যক্তিগত যখন গাড়ির জন্য কিছু প্রোডাক্ট মানে পার্টস কিনবো, তখন দেখা যাচ্ছিল যে আমি খুব ভালো মানে ওইরকম কোয়ালিটি পাচ্ছিলাম না। তখন আমি এই বাইরের থেকে কিছু মানে এগুলি পারচেস করি। তখন আমি ভাবলাম যে আমি কেন না আমি এগুলি বাড়ির থেকে এনে আমি এই লোকাল মার্কেটে আমি একটু মানে দিই। তখন থেকে আমি এই একটা পেজ ওপেন করি, সেখানে আমি ওই যে বাইরের থেকে চীন, লন্ডন, ওখান থেকে আমি এই জিনিসগুলি এনে সাপ্লাই দিচ্ছি। আচ্ছা, গাড়ির হ্যাঁ আচ্ছা। গাড়ির তারপর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ ছিল আপনার বাথরুম, তারপরে ঘরের ডেকোরেশনের, মানে হোম অ্যাপ্লায়েন্স হ্যাঁ, এন্ড হ্যাঁ, এভরিথিং ডেকোরেটিভ। ডেকোরেটেড। আর তারপর ওখান থেকে আমার শুরু, এটা হচ্ছে 15, 16, 17 এভাবে করতে করতে আমি মানে 18 পর্যন্ত এটা চালিয়ে গেলাম। তারপরে এরপর তো করোনা শুরু হলো। করোনার পরে আমি তখন তো আপনি আর আনতে পারছেন না। হ্যাঁ, তখন আমি আর ওই যে ডলার হ্যাঁ। ক্রাইসিসের কারণে তখন আমার এটা স্টপ হয়ে যায়। তো এরপর আমি আস্তে আস্তে আমি একটা পেজ, আমার নিজের একটা পেজ, অন্য আরেকটা পেজ আমি এটা আরেকটা ওপেন করলেন? হ্যাঁ, ওপেন করি। এটা হচ্ছে করোনার সময় আমরা যখন সবাই ডিপ্রেশনে চলে গেলাম জি। মোটামুটি, তখন ওই ডিপ্রেশন থেকে আমার মনে হচ্ছিল যে আমি কিছু একটা এমন একটা পেজ দাঁড়া করাই যেটা মোটিভেটেড। তখন আমি এই একটা পেজ করলাম, সেটা হচ্ছে মোটিভেশনাল স্পিচ দেওয়া শুরু করলাম। তো আমার ইচ্ছা আছে এটার পাশাপাশি আমি আবার সেই চেঞ্জ ইউর লাইফ যে পেজটা ছিল সেটাকে রান করার। বাহ বাহ, চমৎকার। তো এখানে এখন চেঞ্জ ইউর লাইফস্টাইলে কি গাড়ির পার্টস নিয়ে কাজ করছেন বা হোম অ্যাপ্লায়েন্স নিয়ে কাজ করছেন? ওইটা ছিল, এখন আপাতত নেই। আচ্ছা আচ্ছা, এখন আপনি কি নিয়ে সময় কাটাচ্ছেন? এখন আমি সময় কাটাচ্ছি, আমি বাসায় আছি, আমার 2টা বেবি আছে। আচ্ছা, ওই যে গৃহিণী, যে আপুর মতোই বলতে বাহ হয় বাহ, যে চমৎকার। আপুর মতোই বলতে হয় যে আমি এখন ওই পুরো টাইমটাই আমি কোয়ালিটি টাইমটা আমি বাচ্চাদের সাথে দিতে পছন্দ করছি বা দিচ্ছি। আর পাশাপাশি ওই যে আমি আমার পেজটা আমার নামেই নিতু হক, কিন্তু ওইটাকে আমি নিতু আপু দিয়ে শুরু করেছি। আচ্ছা আচ্ছা, সেখানে এখন আপনার মোটিভেশনাল স্পিকিং চলছে এবং সবাই আপনাকে দেখছে। তার মানে আজকে যে আমাদের নারীরা যে ভিন্ন ভিন্ন সেক্টরে নিজেদের মতামত রাখেন এবং সমাজ ভাবনা নারীদের, সেগুলো নিয়েও আপনাদের কাছ থেকে কিছু না কিছু শুনবো। তবে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে এবং আমাদের 3 জন বন্ধুর সাথে আপনাদেরকে তো পরিচয় করিয়ে দিলাম, তাদের সম্পর্কে কিছু কিছু শুনলাম, তাদের সম্পর্কে আরও অনেক কিছু শুনবো এবং আপনাদেরও তাদের সাথে পরিচিত হয়ে যেতে হবে। তাই চলে আসবেন দ্রুততার সাথে আমাদের সাথে আড্ডা দিতে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। Available at Herland stores. বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নিউর নিবেদিত লেডিস ক্লাবে নেক্সাস টেলিভিশনের এই আড্ডায়। আপনারা যখন যুক্ত হয়ে যান তখন আড্ডা আরও ভরপুর জমে যায় এবং এই জন্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা এসে আমাদের সাথে আড্ডা দিতে পারছেন। নারীর সমাজ ভাবনা নিয়ে যেহেতু কথা, সেক্ষেত্রে নারীরা তো আসলে বরাবরই অনেক ভাবছেন। দেখা যাচ্ছে বেগম রোকেয়া থেকে শুরু করে আরও যারা যারা আমাদেরকে পথ প্রদর্শন করেছেন, নারীর শিক্ষা যাতে এনশিওর হয় সেটা নিয়ে আমরা খুব কথা বলছিলাম। এরপরে নারীরা
সমাজে আসলেন যখন, তারা এখন কাজ করছেন, তারা আর্ন করছেন, তাদের টাকা তারা নিজেদের পরিবারে ব্যবহার করছেন, নিজের জন্য ব্যবহার করছেন। মানে নারী এখন হয়ে গেছে যে নারীরা আর ডিপেন্ড করছে না, নির্ভরতায় নেই। তো এই বিষয়টা আসলে সমাজের জন্য কি ধরনের পরিবর্তন এনেছে বলে সাকি আপু মনে করেন? না, নিশ্চয়ই পরিবর্তন এনেছে। সমাজের আগে যদি আমরা পরিবার থেকেই শুরু করি, আগে আমরা দেখেছি 19বিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীর কথাই যদি বলি, তখন কিন্তু নারীরা সব দিক থেকে অবহেলিত ছিল, লাঞ্ছিত ছিল এবং সুবিধা বঞ্চিত ছিল, এক কথায় যদি বলি। এখন সেদিক থেকে বর্তমান সমাজে, বর্তমান পৃথিবীতে বা বর্তমান বিশ্বে নারীরা অনেক দূরে গিয়েছে। সেটা কি করে? সংসারে কন্ট্রিবিউশনের মাধ্যমে নারীরা শিক্ষিত হয়েছে, সমাজের বিভিন্ন সেক্টরে ছোট ছোট করে, বিভিন্ন কাঠামোতে ছোট ছোট করে কিন্তু নারীরা কাজ করছে এবং সেই কাজের দরুনই কিন্তু আজকে আমাদের সংসার যেভাবে টিকে থাকছে, একটি পরিবার যেভাবে টিকে থাকছে, ঠিক তেমনি সমাজ এগিয়ে যাচ্ছে, দেশ তথা একটি জাতিও কিন্তু এগিয়ে যাচ্ছে। এবং আমরা যদি বলি, যেটা অনেয়ারও আপনি বলেছিলেন অহনা, যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী কিন্তু একজন নারী, যিনি জাতিসংঘ ঘোষিত বিশ্বের দ্বিতীয় ক্ষমতাধর নারীদের মধ্যে একজনের অবস্থান উনি করে নিয়েছেন। এবং আমরা যদি আরও বলি যে আমাদের সংসদের যিনি স্পিকার রয়েছেন শিরিন শারমিন চৌধুরী, তিনিও একজন নারী। তো আসলে এভাবেই একটি সমাজ এগোতে পারে, এভাবেই একটি দেশ এবং জাতি এগোতে পারে। একদমই তাই। এবং সেক্ষেত্রে আরেকটা বিষয় এসে যায়, সেটা হলো যে নারীরা এখন যেহেতু বাইরে এসেছেন, একদম দেশের অর্ধেক পপুলেশনেরও বেশি সংখ্যা জুড়ে এখন নারীরা আছেন। একদম পুরো একটা অর্ধেক পপুলেশনকে যদি আমরা থামিয়ে রাখি, তাহলে একটা দেশ কতখানি পিছিয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে নারীরা এখন অগ্রগামী হয়েছেন এবং সেক্ষেত্রে নারীরা শিক্ষিত হওয়াটাকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, আমি ফারজানা আপুর কাছে জিজ্ঞেস করব। আপু একজন মা এবং একজন শিক্ষিত মা হিসেবে আপনার নিজের সন্তানকে প্রোভাইড করতে বা তার জন্য কিছু করতে বা পরিবারে আপনার অংশগ্রহণ করতে কি পরিমাণ সাহায্য হয় শিক্ষার কারণে? আসলে কি, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া, আমি মনে করি যে আমাদের যে শিক্ষামূলক ব্যবস্থা বা যেটাই হোক না কেন, আমরা পরিবার থেকে হচ্ছে ওদেরকে শিক্ষা দিব যে তোমরা ভালো একজন মানুষ হও। শুধুমাত্র লেখাপড়া দিয়ে, তার পুঁথিগত বিদ্যা দিয়ে জীবনটাকে চালালে তো হবে না। সমাজের সাথে মিল রেখে, দেখা যায় আমার 2 ছেলে, আমি চাইবো অবশ্যই তারা নারীকে সম্মান করুক। এই নারীকে সম্মান করার বিষয়টা কিন্তু পরিবার থেকেই আসে। আমরা ছোটবেলা থেকে যদি ওদেরকে শিক্ষা দেই যে তোমরা আসলে মেয়েদেরকে সম্মান করবে, তোমার মা যেমন তোমাদের কাছে সম্মানিত, তেমনি প্রত্যেকটা নারী তোমাদের কাছে সম্মানিত। আজকাল অনেক জায়গায় দেখবেন যে অনেক শিক্ষিত সুশিক্ষিত ফ্যামিলি আছে, অনেক বড় ধরনের চাকরি করছেন, কিন্তু তারা কিন্তু নারীকে মূল্যায়ন করছেন না। আবার অনেকে আছেন যে অল্প শিক্ষিত, তারা কিন্তু নারীকে মূল্যায়ন করছেন। এটা হচ্ছে কি, যার ব্যক্তিগত বোঝার ব্যাপার। সবাই কিন্তু তার রুচিবোধ বা তার মানে নিজের যে একটা কি বলবো ক্রাইটেরিয়া, তা থেকে বুঝতে পারে না। তো আমরা যদি পরিবার থেকে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে এইভাবে গড়ে উঠাতে পারি যে না, আসলে তুমি বড় হয়ে ঠিক এই টাইপের মানুষ হবে, যেমন তোমার বাবাকে দেখছো, তোমার দাদাকে দেখে আসছো, নারীদেরকে সম্মান করতে হবে, তাদেরকে সবসময় পজিটিভলি নিতে হবে। আমাদের সমাজে কিন্তু এখন সবকিছু এখনো পজিটিভ নেগেটিভ দুটোই আছে। অর্ধেকটা কিন্তু এগিয়ে আসছে, ঠিক আছে, অনেকটাই চেঞ্জেস আসছে, কিন্তু তারপরে পুরাটা কিন্তু এখনো হয়নি। তা আমি মনে করি যে ওদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদেরকে নিজস্ব ব্যক্তিগতভাবে ওদেরকে কিছু শিক্ষা দিতে হবে, সামাজিক অবকাঠামোকে। তারপর বলেন, যদি আমরা অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলোতে বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে শিক্ষা দেয়, তাহলে ওরা পরিবার থেকে ওরা জেনে যাবে যে আসলে নারীর মূল্যায়ন করতে হবে কিভাবে। একদমই তাই, চমৎকার। আমি এখন নিতু আপুর কাছে এসে জানতে চাই, যেহেতু একটা উদ্যোগের মাধ্যমে আপনি পরিবারেও একটা অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, সাহায্য বলবো না, এটা বলবো যে আপনার নিজস্ব পরিবারকে আপনি চালিয়ে নিয়ে গেছেন এবং সাথে করে এখন দেখা যাচ্ছে আপনি মানুষকে মোটিভেটও করছেন। তো এই যে নিজে যখন আমরা আর্ন করি এবং আমরা যখন নিজের পরিবারকে নিজের সক্ষমতা দ্বারাই চালিয়ে নিয়ে যেতে সক্ষম, সেটা আপনার পরিবারের জন্য কিভাবে আসলে অর্থনৈতিকভাবে হোক বা পারিবারিক বন্ধনের কারণে হোক, কিভাবে এটা বেনিফিশিয়াল হয়েছে বলে আপনার মনে হয়? আসলে একটা পরিবারে যখন আমরা সবাই মানে হেল্প করব দুজনকে বা একে অপরকে, তখন যে কোনো জিনিসই এটা সুন্দর হবে। আর এটার জন্য আসলে মনোবল, মানে একটা মনের যে একটা স্পিরিট, এটা থাকাটাই সবচেয়ে জরুরি। সেখান থেকে যখন আমি আমার পরিবারকে কন্ট্রিবিউট করছি, আমার পার্টনারকে আমি মানে সময় দিতে পারছি বা পাশাপাশি এই জায়গাটাকে হেল্প করতে পারছি, তখন আমি আসলেই মানে এটা আমার অবশ্যই একটা ভালো লাগার জায়গা, মানে ভালো লেগেছে। আর তখন থেকেই আমি মানে সংসারের খুব
খুব মানে কি বলবো, আসলে আমি সবভাবেই দেখা যাচ্ছে যে আপনি কিন্তু পরিবারের জন্য যখন করতে পারছেন আপনার নিজস্ব আত্মবিশ্বাসও অনেক বেড়ে হ্যাঁ, যাচ্ছে, তাই আত্মবিশ্বাস না? অনেক অনেক গুণ বেড়ে যাচ্ছে। হ্যাঁ। আর তখন থেকে আমি এটাকে আরেকটু মানে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা এবং আপনি অনুপ্রেরণা পেয়ে আরো নিজের পরিবারের জন্য করতে পেরেছেন। চাচ্ছি। একদমই তাই। আমাদের জুমের অনেক বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে চাইছেন এবং সেটার জন্যই আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড। আগে আসলে বেশি আড্ডা হয়, একদম শেষের দিকে আসলে ভিড় লেগে যায়, তখন ছোট ছোট কথা হয়। তো সেই বিষয়ে আরেকটা ঘটনা আমার মাথায় আসছে, সাকি আপুকে সেটা বলি। কিছুদিন আগে আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো একটা লোক ফুটপাতের উপর দিয়ে বাইক চালিয়ে নিয়ে যাচ্ছেন, একজন নারী তাকে থামালো এবং তিনি তাকে বলল না রাস্তা দিয়ে যেতে হবে। তো এখন আগে কিন্তু নারীরা একটু মনে হতো যে একটু জীর্ণ শীর্ণ হয়ে থাকা একটা সময় ছিল। এখন যেমন মেয়েটা বেশ, আমি দেখলাম যে মেয়েটাকে দেখতে মনে হচ্ছে না যে মেয়েটা খুব শারীরিকভাবে শক্তিশালী, কিন্তু মেয়েটা কিন্তু তার গলার যে জোর সেটা দিয়ে লোকটাকে রাস্তায় নামাতে সক্ষম হলো, তাই না? তো এখন নারীরা কথা বলছেন, তারা হলো রাস্তায় যে কোনো একটা অনিয়ম দেখলে আসলে এখন তারা একটা সেটা মেয়ে থামাচ্ছেন। যখন শিক্ষিত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু তার আত্মবিশ্বাসটি অনেক গুণ বেড়ে যাবে। এখানে একটা কথা না বললেই নয়, নারীদের ক্ষেত্রে আমরা তো বলছি এগিয়ে যাচ্ছে, অবশ্যই এগিয়ে যাচ্ছে, নারীরা এগিয়ে যাবে। কিন্তু নারীরা অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হচ্ছে, এক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে মানসিকভাবে যে ক্ষমতায়নটা। মানসিকভাবে ক্ষমতায়নটা কি? সেটি হচ্ছে যে আসলে সামগ্রিকভাবে পরিবার থেকে হোক বা সমাজের মধ্য থেকে হোক, নারীর যে বিষয়গুলোতে যে মত প্রকাশের যে স্বাধীনতা, এটা আসলে নিশ্চিত করা খুব জরুরি। এটা আসলে নিশ্চিত করা ভীষণ জরুরি। আসলেই তাই। তো এই ঘটনাটাই যেমন আগের যে নারীদের একটা অন্যরকম ইমেজ ছিল এবং এখন যেহেতু সময়ের বিবর্তনে আমরা আসলে সেই পরিবর্তনটা দেখতে পাই। তো এটা আসলে কেন হয়েছে বলে আপনার মনে হয় সেটাও শুনে, যে এখন নারীরা কেন স্পিক আউট করতে পারে, আগে আসলে কি কারণে, কিসের ভয়ের কারণে নারীরা পারতো না? না, যেটি আমি শুরুতেই বলছিলাম যে ঊনবিংশ শতাব্দী বা বিংশ শতাব্দীতে আমরা যেটা দেখেছি যে নারীরা সব দিক থেকেই বঞ্চিত ছিল, শিক্ষার আলো থেকে হোক, কর্মসংস্থান থেকে হোক, এবং পর্দা প্রথা একটা বিশেষ একটা কাঠামোগত যে পরিবর্তন, সেটার পরিবর্তন হয়েছে। নারীরা এখন শিক্ষিত হয়েছে, নারীরা এখন বিভিন্ন সেক্টরে কাজ করছে। সেটা শুধু কোনো নারী যদি বাড়ির বাইরেও না করতে পারছে, এখন কিন্তু বাসায় বসে অনেক নারী কাজ করছে। অনলাইনের কথাই যদি আমরা বলি, যে অনলাইনে যত উদ্যোক্তা তৈরি হয়েছে তার কিন্তু অর্ধেকের বেশি নারী। এইটা মনে হয় নিতু আপা বেশ ভালো বলতে পারবেন। তো সেই জায়গা থেকে কিন্তু পরিবর্তনগুলো আসছে, ছোট ছোট করে হলেও কিন্তু নারীরা কাজ করছে, এগিয়ে যাচ্ছে। আচ্ছা, বাহ, চমৎকার। নিতু আপুর কাছে সেই বিষয়ে আসি। এখন অনলাইনে অনেক উদ্যোক্তা এসেছেন এবং কোভিডের সময়টাই আসলে দেখা গেছে নারীরা আসলে ঘরে বসে থাকার বদলে তারা ভাবলেন যে এখন যেহেতু আমার কাছে সময় আছে, আমি নিজের যে ট্যালেন্ট আছে বা আমার যে ক্রিয়েটিভিটি আছে সেখান থেকে আমি কিছু একটা করি। তো প্রচুর উদ্যোক্তা এই সময় তৈরি হয়েছেন। এই বিষয়টা আমাদের সমাজকে কিভাবে হেল্প করেছে বলে আপনার মনে হয়? হ্যাঁ, এই কোভিডের টাইমটা আসলে আমরা সবাই অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে গেছিলাম। তখন ওই টাইমটায় মানে এই যে উদ্যোক্তারা বাসায় বসে যারা এই পেজ ওপেন করে অনলাইনের মাধ্যমে যে কাজগুলি করে নিজেদেরকে স্বাবলম্বী করছে, মানে ওই জায়গাটা থেকে বের হয়ে এসে সবাইকে মানে কাজের ক্ষেত্রে যুক্ত করে নিজেকে মানে হতাশাগ্রস্ত থেকে বের হয়ে এসেছে। আমি এই জায়গাটা মানে এটাকে আমি অনেক বেশি সাপোর্ট করছি। এই উদ্যোক্তারা সবাই মিলে যখন একজন আমি আরেকটু হ্যাঁ অবশ্যই বলেন না। না আমি একটু প্রশ্নটা আমি ওটাই জানতে চাচ্ছি যে অনলাইনে দেখা যাচ্ছে এখন অনেক উদ্যোক্তা এসে গেছেন, তো এটা আসলে আপনার কাছে কি ভালোভাবে দেখছেন? এটা কি আসলে আমাদেরকে অর্থনৈতিকভাবে হেল্প করছে কিনা? হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিকভাবে হেল্প করছে। আর এটা ওইরকমভাবে সাপোর্টিং মানে সাপোর্ট দিচ্ছে বলেই সবাই একজন আরেকজনকে দেখে মানে অনুপ্রেরণা পাচ্ছে। এবং আরেকটা জিনিস কি আমার খুব মনে হয় যে যখন একটা মানুষ আসলে বসে আছেন কিংবা তিনি অনেক বেশি ব্যস্ত নন, এরকম যদি কোনো পরিস্থিতিতে থাকেন, তখন দেখা যাচ্ছে যে সৃজনশীলতাগুলো আস্তে আস্তে মারা যেতে থাকে এবং সেটা আসলে জাতিগতভাবে আমাদের জন্য ক্ষতি একটা। আমি ফারজানা আবেদিন আপুর কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাই যে আসলে আপনার কি মনে হয় যে অনলাইনেও অনেক মানুষ এখন উদ্যোক্তা হয়েছেন? অনলাইনে তো
এখন তো অনেক উদ্যোক্তা, আমার কিন্তু একটা পেজ আছে, আমি সেটা বলিনি, রান্নার একটা পেজ আছে বাহ, কুকিং নামে, বাট এটা আমি কন্টিনিউ করি, কখনো আপলোড করা হয় না আর কি। বাট করোনা টাইমে যখন সবাই যে ডিপ্রেশন ছিল, তখন ভাবলাম যে না, কিছু রান্না করে দেখি একটু পেজ খোলা যায় কিনা। তো ওই পেজ খুলে টুকটাক করে রান্না করতাম, কিন্তু মানে কন্টিনিউয়াসলি না, এই দিচ্ছি না এভাবে। হ্যাঁ। আর যেটা বলছেন যে অর্থনৈতিক ভূমিকা তো অবশ্যই রাখে। আমরা যে ঘরে বসে থেকে, ঠিক আছে আমি হাউস ওয়াইফ, তার বাইরে যদি আমি একটা কাজ করতাম, অবশ্যই আপনি এটা কিন্তু blissful পুরো ছিল। একটা নেশনকে রেজ করছেন, যারা ঘরে থেকে বেরিয়ে বাইরে গিয়ে কাজ করছেন তাদেরকে কিন্তু নারিশমেন্ট আপনিই দিচ্ছেন, তাই না? তো কিন্তু মনে করেন দুটো যদি হতে পারে, ইটস টু বেটার। মানে আমি হাউস ওয়াইফ, ঠিক আছে, এটা তো অবশ্যই গুড কাজ, কিন্তু তারপরে হচ্ছে আমি যদি তার সাথে কিছু কাজ করি, অনলাইনে কাজ করি বা বাইরে উদ্যোক্তা হচ্ছে, এটা কিন্তু ভালো। মানে নিজেরও কিছুটা- নিজেকে ব্যস্ত হ্যাঁ, রাখা নিজেকে যায়। ব্যস্ত রাখা যায়। হয়তো বা আমি সেরকম কিছু সুযোগ পেলে করছি আর কি। তারপরও হচ্ছে যে আমি দুইটাকে আমি মনে করি যে পজিটিভ সাইড। মানে উদ্যোক্তা হলে তো অবশ্যই আমাদের সংসারেরও তো অনেক হেল্প হয়। যেমন আমি যদি কিছু ইন্ডিপেন্ডেন্ট হয়ে কিছু কাজ করি, আমার সংসারে হচ্ছে আর্থিকভাবেও আমি সচ্ছল হতে পারি, আরো বেশি ভালো হতে পারি। এবং এইসব দেখা যাচ্ছে নিজেকে আপডেটেড রাখা যায়। আপনি Updated যখন রাখা বাইরে যায়, কাজ হ্যাঁ, নিজেকে করছেন updated তখন রাখা যায়, নিজেও কাজের ভেতর থাকলে দেখা যায় যে সেই সার্কেলের কিছু মানুষের সাথে পরিচিত হওয়া, হয়, হ্যাঁ, এই নিজেকে কমিউনিকেশন গুলো স্বতঃস্ফূর্ত আসলে ভাবা যায় আর কি। নিজেকে এন্টারটেইনডও রাখে। আরো কথা হবে অবশ্যই, আরেকটা বিরতির সময় হয়ে গেছে, চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসছে বিরতির পর। Available at Herland stores. একজন নারী যখন ঘর নিয়ে ভাবেন, ঘর যেমন সুন্দর হয়ে যায়, তেমনি একটা নারী যখন সমাজ নিয়ে ভাবেন, সেই সমাজের সৌন্দর্য অবধারিত, এমনটাই আমরা মেনে এসেছি। এবং নারী মানেই কেমন যেন একটা সৃজনশীলতার সাথে সম্পর্ক রয়েই যায়। আমাদের চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, এবং সেখানে নারীরা এসে তাদের সমাজ ভাবনা, জীবন ভাবনা এবং নানান রকম কথাবার্তায় আসলে আমরা বলি আমাদের আড্ডায়। আপনারাও এসে আমাদের সাথে আড্ডায় যুক্ত হতে পারেন, এটা আপনারা জানেন। সকল নারী বন্ধুরা যারা আমাদেরকে দেখছেন টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে, তারা স্ক্রিনে দেখানো জুমের আইডি এবং পাসওয়ার্ড ফলো করে চলে আসতে পারেন। একজন নারী যখন সমাজে প্রোভাইড করবেন বা নিজের বাড়িতে প্রোভাইড করবেন বা যেখানেই তিনি নিজেকে এগিয়ে দিচ্ছেন, সেখানে তার মানসিক স্বাস্থ্যটা সুস্থ থাকা, এটা তো ভীষণ অনেক দরকার। জরুরি, অনেক জরুরি। তা আমি একটু জানতে চাই যে এই যে মানসিকভাবে সুস্থ থাকার জন্য আপনি ব্যক্তিগতভাবে কি করেন? সবার আগে বলবো, নিজের তো কিছু করণীয় থাকবেই। তার আগে সবসময় গুরুত্বপূর্ণ আসলে পরিবার। নারীরা যখন বাড়ির বাইরে কাজ করবে, তখন পরিবারের যে সদস্যরা থাকেন, তারা যদি যত্নশীল না হন, তাহলে কিন্তু আসলে নারীর বাইরে কাজ করাটা এত সহজবোধ্য না, আমি মনে করি। নিজের যত্নের আগে যদি বলি যে পরিবারের সাপোর্টেই আসলে বিয়ের আগে থেকে এখন পর্যন্ত পরিবারের সাপোর্টই এগিয়ে যাচ্ছি। সবার সমান তালে যে যত্ন, বিয়ের আগে বাবা মা যদি বলি, বিয়ের পরে আমার হাব্বি যিনি রয়েছেন, আমার শ্বশুর শাশুড়ি রয়েছেন, সবার সহযোগিতাই আসলে কাজ করছি। আর নিজের থেকে নিজের যে যত্নটা আসলে নেওয়ার চেষ্টা করি। পরিবারে তো আসলে নারীরা তো সৃজনশীল সব সময়, আসলে এটা সার্বজনীন, সব নারীর ক্ষেত্রেই তাই। নারীকে পুরো বাড়ি, নারী ওয়ার্কিং লেডি হোক কিংবা হোম মেকার হোক, নারীকে কিন্তু তার বাসাটা পুরোপুরি ম্যানেজ করেই বাসা থেকে বের হতে হচ্ছে। তো সেই জায়গা থেকে কিছুটা নিজেকে নিজে সবসময় একটু জাগ্রত রাখবার চেষ্টা করি যে না, একটু নিট অ্যান্ড ক্লিন, ফিট বা মানসিকভাবে একটু ডিস্টার্ব যেন না হই, সেই বিষয়ে সবসময় আসলে নিজে থেকে কিছু সচেতনতা থাকে। চমৎকার। ফারজানা আপুর কাছে এসে জানতে চাই যে নিজেকে যদি মানসিকভাবে একটু স্টেবল রাখতে চান, দেখা যাচ্ছে সারাদিনই পরিবারের জন্যই করছেন, সারাক্ষণ সন্তানের কথা চিন্তা করছেন, হাজব্যান্ডের কথা চিন্তা করছেন, পরিবারের বাকি কাজকর্ম নিয়ে চিন্তা হচ্ছে, আর নিজেকে ঠান্ডা রাখতে, নিজের মাথাটা ঠান্ডা রাখতে কখনো একটু একলা কোণে চলে যান বা নিজের একটা সময় কিভাবে বের করে নেন? হ্যাঁ, এই বিষয়ে কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে আমি কিন্তু খুব আড্ডাবাজ, আমি কিন্তু খুবই গল্প করতে পছন্দ করি। এবং আমি ফ্রেন্ড সার্কেলে কিছু ভাগ থাকে, যেমন স্কুল লাইফে কিছু ফ্রেন্ড ছিল, কলেজ লাইফে, আফটার ম্যারেজ। এখন যেহেতু ছেলেদের স্কুল থেকেও কিন্তু আমার একটা ফ্রেন্ড সার্কেল তৈরি হয়। তো আমরা 4-5টা ফ্রেন্ড অল টাইমই থাকি, অল টাইমে আমরা নিজেদের মতো করে সময় কাটাই, গল্প, আড্ডা, এর বাসায় যাওয়া, এর বাসায় স্পেশাল অকেশন পালন করা, দেখা যায় একই রঙের শাড়ি পরে ঘুরে বেড়ানো, একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া। আমার কাছে মনে হয় যে এটা একটা অন্যরকম ফিলিংস, একটা অন্যরকম আনন্দ। এই সারাদিনে ঘর সংসার, বাচ্চা কাচ্চা, এগুলো দেখার বাহিরেও কিন্তু একটা রেস্ট্রিকশন থাকে। হাজবেন্ডের সাথেও ঘোরাফেরার একটা মজা, আবার
ফ্রেন্ড সার্কেলদের সাথেও কিন্তু তাদের সাথে টাইম স্পেন্ড করাটাও কিন্তু একটা আলাদা মজা। তো আমি না এই জিনিসগুলোকে খুব কন্টিনিউ করি, সব কিছুর মাঝে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, একটু সাজি ঘুরি ফিরি। ফ্রেন্ডদের সাথে দেখা যায় প্রত্যেকটা ফ্রেন্ডের বাসায় সপ্তাহে একদিন আড্ডা হচ্ছে, বা আমি বাইরে যাচ্ছি গল্প করার জন্য, মানে এভাবে করে নিজেকে একটু আমি টাইম দেওয়ার চেষ্টা করি। তাতে মনে হয় কি অনেকটাই আমি রিফ্রেশমেন্ট পাই। সংসারে যে দায়বদ্ধতা থাকে, সংসারের যে সবসময় তো সংসার একঘেয়েমি বোরিংনেসগুলো কেটে যায় যখন আমি হ্যাঁ। এই জিনিসগুলো করি, তখন নিজেকে খুব রিফ্রেশমেন্ট লাগে, মনে হয় না নতুন করে আবার উদ্যম পাই যে না আবার একটু ঘুরে ফিরে আসলাম, একটু আড্ডাবাজি করলাম, আবার আমি রিফ্রেশমেন্ট তৈরি হচ্ছে আমার, যে আবার নতুন করে উদ্যম নিজেকে আবার হচ্ছে একটু যে আমি- রিচার্জ করে নাও। আবার রিচার্জ হচ্ছে, রিচার্জেবল হয়ে যাচ্ছি। হ্যাঁ, বাহ, চমৎকার। নিতু আপুর কাছে জানতে চাই যে একটু নিজেকে সুস্থ রাখবার জন্য বা নিজের জন্য একটা মি টাইম বলে অনেকে, তো সেটা কিভাবে কাটান? আমিও ওই যে আড্ডাবাজ ওই আপুর মতোই, আমিও অনেক আড্ডাপ্রিয় মানুষ। আড্ডা দিতে ভালো লাগে, আমার ঘুরতে ভালো লাগে। আর এই টাইমটা আমি সাধারণত আমার হাজব্যান্ডের সাথে আমি প্রচুর স্পেন্ড করি। এর বাইরে আমার মানে ফ্রেন্ড সার্কেল আছে, বাচ্চাদের স্কুলের ওইটায় ওদের বাচ্চাদের মানে স্কুলে যেই ভাবিদের সাথে হ্যাঁ। মানে পরিচিত, এরা আমরা একসাথে আড্ডা দেই। এটা তো খুব মজার একটা আড্ডা, হ্যাঁ, আমি হ্যাঁ। শুনেছি। স্কুল মানে এটা প্রতিদিনকার আড্ডা। আচ্ছা, বাহ। আর এর বাইরে আমরা অকেশনালি বাইরে যাই, ঘুরতে যাই। আর বাসায় আমরা একটা টাইম, কোয়ালিটি টাইম স্পেন্ড করি। এটা আমরা একটা নির্দিষ্ট মানে সময়, যেমন ওর বাবা অফিস থেকে যখন সন্ধ্যায় আসে তখন ওই টাইমটা ওদের বাচ্চাদের পড়াশোনার আগে একটা টাইম আমরা স্পেন্ড করি। তারপরে আবার আমরা শোয়ার আগে ঠিক মানে গুড নাইট বলার আগে ওই টাইমটা আবার একটু মানে প্রতিদিনই একটু 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 করে করি। হ্যাঁ। আর এর বাইরে তো আছেই কাজিনদের সাথে। আর এখন এই প্রযুক্তির কারণে আমরা এই ফোন কল, ভিডিও কলের মাধ্যমেও আড্ডা হয়। এটারও এই একটা আড্ডাটাই দেখা যাচ্ছে আপনাকে খুব রিচার্জ হ্যাঁ, করে রাখে, তাই না? রিচার্জেবল। বাহ। ওই ভিডিও কলের মাধ্যমে দেখা যায় যে দেশের বাইরেও যেই মানে রিলেটিভরা আছে বা ফ্রেন্ডসরা আছে, ওই টাইমটাও আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করি। চমৎকার। বন্ধুদের সাথে আসলে যে কোনো সময় খুব চমৎকার হয়ে যায় আসলে। আরেকটা জিনিস, প্রচলিত সমাজে একটা কথা আছে যে দেখা যাচ্ছে পুরুষরা সবসময় তাদের পড়াশোনা শেষ হলেই তাদেরকে একটা বোঝার মতো যে তাদেরকে আর্ন করতে হবে, তাদেরকে একটা পরিবার চালাতে হবে। তো এই বোঝাটা সবসময় পুরুষের কাঁধে থাকে এবং সেটা প্রচলিত হয়ে আসছে অনেক লম্বা সময় ধরে। এবং নারীরা এখন অনেকেই এই কথা বলছেন যে আমি যেটা আর্ন করব সেটা আমি খরচ করছি, বা পরিবারে হয়তো অনেকেই সেটা প্রোভাইড করতে চাইছেন না, অনেকে করছেনও। তো আপনি আসলে এই বিষয়টাকে কোনটা মনে করেন যে কোনটা ঠিক উপায়? না, এটা ঠিক করতে চাচ্ছেন না বা করছেন না, এটার সঙ্গে একটু দ্বিমত আছে। নারীরা যখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে, স্বাভাবিকভাবেই আসলে সেটা আসলে কার জন্য করছে? পরিবারের জন্যই করছে। পুরুষ যেমনটি করছে পরিবারের জন্য, একজন নারীও কিন্তু তাই পরিবারের জন্যই করছে। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় কি তখন যখন একজন পুরুষ সেটা চাপিয়ে দেবার চেষ্টা করেন যে না, এটা তোমাকে করতেই হবে, সংসারে তোমার কন্ট্রিবিউশনটা মাস্ট, কিংবা তোমার টাকায় আমার অধিকারটাই বেশি। এইরকম কোনো সিচুয়েশন আসলেই আসলে আমরা বলবো যে হ্যাঁ, সেটি কখনোই ঠিক নয়। এবং সে চাইলেই নিজের ফ্যামিলির জন্য মানে নিজের বাবা মাকে কিছু পাঠাতে পারছেন না, এরকমও যদি ঘটনা হয়ে থাকে তখন দেখা যায় একটা আড়ষ্টতা এসে যায়। একদমই তাই, একদমই তাই। এবং সেই জায়গা থেকেই যদি বলি যে জিনিসগুলো যে স্বাভাবিক প্রক্রিয়ায় একজন পুরুষের ক্ষেত্রে যেমনটা হয় যে পড়াশোনা করবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, একটা পরিবার চালাবে, সেই স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একজন নারীও যাবে তখন কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা হবার কথা নয়। তখন কিন্তু এটা খুব স্বাভাবিক একটা প্রসেসের মধ্য দিয়েই যাবে। একদমই। এবং ছেলেরা যখন আর্ন করছেন, তিনি কিন্তু নিজের বাড়িতে আছেন, একজন নারী তার বাড়িতে এসে উঠলেন বিয়ের পরে, এবং তিনি কিন্তু নিজের পরিবারকেও প্রোভাইড করছেন এবং নিজের স্ত্রীকে করছেন। সেক্ষেত্রে স্ত্রী যখন অন্য বাড়িতে উঠে এসেছেন তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা ভুলে গেলেও আসলে একেবারে এটা আনফেয়ারও বলা যায়, তাই না? যদিও এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন পর্যন্ত হচ্ছে, বা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়তো হয়নি, আমি জানি না হোনা এই বিষয়ে আপনি কতটা আমার সঙ্গে একমত হবেন। তবে এই ধরনের প্রচলন আসলে তৈরি হওয়া দরকার, বা এই ধরনের শুরুটা আসলে করা দরকার নারীদের, যে যখন একটা নিজের পরিবার ছেড়ে নতুন একটা পরিবারে অ্যাডজাস্ট হলেন,
নিজের পরিবারকে ভুলে গেলেন। ভুলে যাওয়া আসলে বলবো না ঠিক, এটা একটা প্রথা হয়ে গেছে আমাদের জন্য, তাই না? আমাদের জন্য এটা একটি প্রথা বলা যায় যে কন্ট্রিবিউশনটা পুরোপুরি আপনি যেটি বলছিলেন যে সেই ছেলের পরিবার বা নিজের সংসার বলে যেটা আমরা বলি যে সেখানেই করা হয়। ছেলে যেমনিভাবে বাবা মাকে কিছুটা হলেও কন্ট্রিবিউশন করে, মেয়েরা আসলে সব ক্ষেত্রে করে না, হয়তো এই জায়গা থেকেও করে না, প্রয়োজন হয় না, কিন্তু প্রয়োজনের বাইরেও আসলে ভালো লাগবার কিছু বিষয় আছে, তো সেই জায়গায় আসলে শুরু করা উচিত। একদমই। এদিকে ফারজানা আবেদিন আপু, আপনি যদি নিজে ঘরে এত 24/7 সময় না দিতেন, আপনাকে কিন্তু নিজের পরিবারকে দেখার জন্য আরেকটা মানুষকে অনেক সময় অত্যধিক পে করতে হতো এতখানি ট্রাস্টওয়ার্দি মানুষ পেতে। তো সেখানে আপনি প্রতিদিন 24/7 যে সার্ভিসগুলো দিয়ে যাচ্ছেন, ফ্রি অফ কস্ট আপনি একটা সার্ভিস প্রতিনিয়ত দিয়েই যাচ্ছেন, এবং সেটা কিন্তু আমি বলবো যে আপনার এন্ড থেকে আমি বলবো যে আপনি একটা কনসিডারেশনে এসেছেন যে আমি আসলে আমার পরিবারকেই দিতে চাই। এটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে একটা স্যাক্রিফাইসও মনে করবেন, আপনি আনন্দ মনে করছেন, অনেক নারী বলবে আমি পরিবারের জন্য এটা আমার জীবনটা স্যাক্রিফাইস করেছি। তো সেই ক্ষেত্রে আমি জানতে চাই যে এই যে কন্ট্রিবিউশনের ব্যাপারটা, দেখা যাচ্ছে হাজব্যান্ড এসে যেহেতু আপনি তার পুরো সংসারটাকে দেখে রাখছেন, তো ভাইয়া কি এটা মেনটেন করেন যে এসে সব টাকা আপনাকে দিয়ে দিচ্ছেন, নাকি আপনাদের একটা অর্থনৈতিক সমঝোতা আছে? না, আমাদের আসলে অর্থনৈতিক সমঝোতা আছে বলা যায়। এখন আমরা যখন দুইজন সংসার চালাচ্ছি, আসলে আমরা বুঝি যে কোথায় কিভাবে কি খরচ করতে হবে, যেহেতু আমি নিজে ইনকাম করছি না, তার ইনকামেই চলছি, তো সে সবটাই দেখে। কিন্তু আমার যখন যেটা চাওয়া, যখন যেটা প্রয়োজন, সেখানে আমি অল টাইমে সব কিছু পেয়ে যাচ্ছি এবং খুব সহজ উপায়, আমাকে কোনো কৈফিয়ত দিতে হচ্ছে না আমি কি কারণে, কোথায় কি কারণে খরচ করছি। এটা আমার জন্য একটা পজিটিভ মানে এই টাকাটা ভাইয়া যেটা আর্ন করছে সেটা আপনাদের দুজনেরই, এবং আপনারা নিজেরা শেয়ার আমি করছেন। একটু বলি যে যারা কর্মজীবী মানুষ আছেন, অনেকে কিন্তু আছেন অনেক ভালো পর্যায়ে জব করছেন, অনেক ভালো স্যালারি পাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু বাসায় সে স্বাধীনতাটা পায়নি। কারণ কি, দেখা যায় যে তার হাজবেন্ড হয়তো বা তাকে বলছে তুমি কোথায় কিভাবে খরচ করছো সেটা আমাকে বলতে হবে। হয়তো অনেক টাকা স্যালারি পাচ্ছে, কিন্তু তাকে কৈফিয়ত দিতে হচ্ছে যে আসলে আমি কোন খাতে খরচ করছি। কিন্তু আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তো কৈফিয়ত দিতে হচ্ছে না। হ্যাঁ, আমার ক্ষেত্রে হচ্ছে না, হয়তো অনেকের হচ্ছে। এটা হচ্ছে হাজবেন্ড পজিটিভ থাকলে না যে কোনো কিছু আমার মনে হয় যে খুব সহজ বোধ্য হয়ে যায়, সহজ মানে সবকিছু ইজি হয়ে যায়। তাহলে এইসব ক্ষেত্রে আসলে সঙ্গী নির্বাচনটা হ্যাঁ, খুব সঙ্গী নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ভালো জীবন সঙ্গী না হলে না, দেখা যায় কি আপনার সাংসারিক ক্ষেত্রে হোক বা আপনার কর্মজীবনে হোক, সব লেভেলগুলো না একদম খুব ইজি হয়ে যায়। পরিবার মানেই কিন্তু তাই, হ্যাঁ, পরিবার মানে কিন্তু তাই, আন্ডারস্ট্যান্ডিং। আন্ডারস্ট্যান্ডিং। পরিবার মানে কারণ ওই যে আমি understanding। বললাম না, আমি এমন এক ফ্রেন্ডকে শুনেছি যে অনেক টাকা স্যালারি পায়, কিন্তু ও আমার এক ফ্রেন্ড ছিল, বাট তারপরে ওর হাজবেন্ডকে প্রতি মুহূর্তে কৈফিয়ত দিতে হচ্ছে, তুমি তোমার বাবার বাড়িতে কয় টাকা তুমি দিতে হচ্ছে, তুমি তোমার বোনকে কয় টাকা দিচ্ছ। তাহলে সে তো একজন শিক্ষিত মানুষ, শিক্ষিত, অনেক টাকা স্যালারি পায়, ভালো জায়গায় দুইজন হাজবেন্ড ওয়াইফই চাকরি করে, তাহলে কেন তাকে এত কৈফিয়ত দিতে হচ্ছে? তার মেন্টালিটি, এটা হচ্ছে মেন্টালি গ্রোয়ের বিষয়। আসলে কেউ মেন্টালিটা যদি পজিটিভলি নেয়, কেউ হচ্ছে যে কোনো কিছুকে খুব নেগেটিভলি নেয়। এটা হচ্ছে আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। একদমই তাই। নিতু আপুর কাছে এই বিষয়ে আসবো, এরই মধ্যে পরিবারের কথা বলতে বলতে আমাদের নেক্সাস পরিবার যুক্ত হয়ে গেছেন। হাসিনা আপু আছেন, সনি আপু আছেন, এসে গল্প করব তাদের সাথেও। একটা বিরতির সময় হয়ে গেছে যেহেতু, এসে গল্প করতে হবে, এর ফাঁকে বাকিরাও যুক্ত হয়ে যান। স্ক্রিনে দেখানো জুমের আইডি পাসওয়ার্ড ফলো করে। নিউর নিবেদিত লেডিস ক্লাব চলছে, ফিরে আসছে বিরতির পর। Available at Herland stores. সমাজে সুব্যবস্থা আনতে হলে নারীর সাথে পুরুষের যে সমতা এবং কাজে কর্মে তাদের মধ্যে যদি সমতা না আসে, তাহলে কিন্তু আসলে উন্নয়নের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যাওয়া হয়। তো সেই সমতা আসলে নিশ্চয়তা পাচ্ছে কিনা, এবং আমাদের সমাজ নিয়ে নারীরা কি ভাবছেন, সমাজে কতটুকু কন্ট্রিবিউশন নারীদের পক্ষ থেকে হচ্ছে, সবকিছু নিয়েই কথা হচ্ছে। আজকের আড্ডার বিষয়টা একটু গম্ভীর হলেও আমি জানি যে আপনারা আসলে যে কোনো বিষয় নিয়ে ভীষণ আড্ডা দিতে পছন্দ করেন, এটাও একটা আড্ডার আরেকটা সুন্দর বিষয়। আমাদের সাথে জুমে অনেক বন্ধুরা যুক্ত হয়ে গেছেন, কথা বলার চেষ্টা করছি তাদের সাথে। শুরুতে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে সোনিয়া আপু, হাসিনা আপু, ওবায়দা আপু, কাজী হোসনারা আপু, ওদিকে আরেকজন ছিলেন যিনি এখন নেই। তো এদিকে সোনিয়া আপুর কাছে আসি, দেখি সোনিয়া আপু আপনার কাছে এসে আমি একটু জানতে চাই যে সমাজে দেখা যায় যে একটা পুরুষকে যেভাবে আসলে আর্নিং মেম্বার হিসেবে ধরা হয়, তো সেক্ষেত্রে নারীরাও যখন আর্নিং মেম্বার হয় সে একই রকম সম্মান পাচ্ছে কিনা, কি মনে হয় আপনার? শুভ সন্ধ্যা সবাইকে। সুন্দর একটা টপিকস আজকে। অ্যাকচুয়ালি আমরা নারীরা, মানে আমরাও নারীরা আর্ন করি, কিন্তু আমাদের ছেলেদের মতো অতটা
সম্মান দেওয়া হয় না। কারণ একটা নারী যখন ইনকাম করে তখন তার ইনকাম মানে কত হচ্ছে, কিভাবে খরচ করছি সেটা জানতে চাওয়া হয়। হ্যাঁ, কিন্তু একটা ছেলে কত ইনকাম করছে, সে কিভাবে খরচ করছে, কোন খাতে খরচ করছে সেটা যদি একজন নারী জিজ্ঞেস করে সেটা হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু একটা নারীকে যখন জিজ্ঞেস করে তখন সেটা হিতে বিপরীত হয় না। তাকে মানে জোর করে হলেও বলতে হয় যে আমি কোন খাতে খরচ করছি। এটা হয়তো আমার ক্ষেত্রে হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রে এরকমটা হয়। একদমই। কিন্তু আমরা এখনো নারীরা ওইভাবে স্বাধীনতা পাইনি। কিন্তু আমার কাছে মনে হয় যে সমাজ আমাদেরকে ওইভাবে স্বীকৃতি দিতে পারে নাই আর্নিং ক্ষেত্রে। আমাদের এটা উচিত যে আমি কিভাবে খরচ আমি আমার ইনকাম আমি কিভাবে খরচ করছি সেটা আমার উপর ডিপেন্ড করে। আমি কিভাবে খরচ করি সেটা আমার উপর। আমি খরচ করব সেটা আমি কাউকে কৈফিয়ত দিব না। কিন্তু একজন হাজবেন্ড যখন জিজ্ঞেস করে যে তুমি এত টাকা ইনকাম করো, কি করো, কিভাবে খরচ করো, কাকে দিচ্ছ, কিভাবে খরচ করছো, সেটা আমার কাছে মনে হয় একদম উচিত না। মানে আমি আমার ইনকাম করব, আমি কষ্ট করব, আমি কিভাবে খরচ করব সেটা আমার উপর ডিপেন্ড করে। আমি কি করব, তাই না? আমি কাকে কি দিলাম। একটা দেখা যায় যে আমার কাউকে কিছু দিতে ইচ্ছা করলো, ঠিক না, আমি ইনকাম বুঝতে করছি। পেরেছি, সোনিয়া আপুর কথাটা বুঝতে পেরেছি। সোনিয়া আপু বলার চেষ্টা করছেন যে একজন পুরুষ যখন আর্ন করছেন, অনেক আগে থেকেই উনি আর্ন করে আসছেন, সব সময় সব ক্ষেত্রে ওনার প্রত্যেকটা টাকার হিসাব আসলে দিতে হচ্ছে না। এদিকে নারীর একটা জবাবদিহিতার জায়গা রয়েই যায়। তো এখনো বি ইয়োর ওন বস, এই ঘটনাটা নারীরা যতই আর্ন করুক না কেন সেটা এখনো সমাজে প্রতিষ্ঠিত হয়নি। এই বিষয়ে যে চাকরি করলেও দেখা যায় অনেক স্যালারি ভালো চাকরি করছে, তারপরও কিন্তু সে কন্ট্রিবিউট করতে পারছে না, তাকে কৈফিয়ত দিতে হচ্ছে। হ্যাঁ, একদমই তাই। নিতু আপুর কাছে ওই বিষয়টাই জানতে চাই যে যখন পরিবারের দুজন আর্নিং মেম্বার কি পরিস্থিতি হয়। আপুর ওই কথাটা, সোনিয়া আপুর ওই কথাটা শুনে মনে হলো যে মানে এই কথাটা বলতেই হয় যে ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ, মানে এই দুইটাই না দেয় শান্তি, না দেয় সুখ। তো ওই যে মানে পার্টনার, যে লাইফ পার্টনার, আমাদের মানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অবশ্যই থাকা উচিত। আমি কারো কাছে মানে কৈফিয়ত দিতে পারবো না, কৈফিয়ত দেওয়ার মতো জায়গাটা আমাদের না। মানে সাংসারিক জীবনটা হবে সুন্দর, মানে দুইজনেরই আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হলেই সংসারটা এগোবে অনেক সুন্দর। বাহ, চমৎকার। হাসিনা আপুর কাছে এসে জানতে চাই যে দেখা যাচ্ছে সমাজ ভাবনায় যদি সামাজিক ভাবে আমরা ব্যালেন্সটা রাখতে চাই, সামাজিক ভারসাম্য ধরে রাখতে চাই, নারীর স্যাক্রিফাইস এবং নারীর কম্প্রোমাইজ কতটা গুরুত্বপূর্ণ আপনার কি মনে হয়? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। সবাইকে অনেক ধন্যবাদ। শুনতেছিলাম অনেক সুন্দর একটা টপিক আছে আজকে, বিশেষ করে নারীদের জন্য, মানে এটা নারীদের উপর বেশি পড়ে প্রভাবটা। হ্যাঁ, আর আপু অলরেডি বলে গেল যে এই রীতিটা পরিবর্তন করা উচিত। এইটা আমার অনেক ভালো লাগছে যে এটা একদম সমাজের একটা প্রথা হয়ে গেছে সেই দাদির আমল থেকে, সত্যি কথা বলতে। তো সমাজের ভারসাম্য রক্ষা করতে গিয়ে আসলে আমি বলবো কি যে সবকিছুর পরে মনে হয় কি একটা মেয়ে যদি নিজে স্বাবলম্বী থাকে ওখানে না এমনিতেই অনেকটা স্যাক্রিফাইস হয়ে যায়। আর সোনিয়া যে কথাগুলো বললো এর মধ্যে দেখা গেছে যে 25% বা 50% থাকে। কারণ যে যত কথাই বলুক দেখা গেছে যখন বিয়ে হয়ে যায় তখন তার স্বামীর কাছে বা শ্বশুরবাড়ি মানুষজন তার হিসাব চায় যে হ্যাঁ বউ চাকরি করে 15,000 টাকা বেতন পায়, এটা বলো আমার হাতে রাখতে। অনেক সময় শাশুড়ি নেয় কিংবা স্বামীর হাতে রাখতে হয়, দিতে হয়, কোথায় সে কি খরচ করতেছে ওইটা ওরাই ডিসাইড করে দেয়। এটা তো অত্যন্ত দুঃখজনক যে আমি জব করতেছি সারাদিন কষ্ট করে, কিন্তু ওই টাকাটা আমি কারো হাতে তুলে দিব এবং কারো মত অনুযায়ী আমি সেটা খরচ করবো, এটা তো প্রশ্নই উঠে না। মানে এটা তো আমার দ্বারা তো সম্ভবই না। এবং আমি বলবো আমার আশেপাশে যারা থাকে তাদেরকে পরামর্শ দিব যে অবশ্যই ফ্যামিলির সাথে কম্প্রোমাইজ করে ভালো সম্পর্ক রেখে তারটা তার স্বাধীন মতো খরচ করতে হবে। আর এই খরচ করাটা হচ্ছে পরিবারের, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি। আর বাবার বাড়ি মানুষ তো খুশি হবে যদি মেয়ে তার জব করে বা জব ছাড়াও একটা কিছু গিফট দেয়, কিন্তু সেটা কিন্তু কেউ কখনো বলে না, কিন্তু এটা বোঝা যায়, অনেক খুশি হয় কিন্তু বাবার বাড়ির মানুষগুলা মেয়ে যদি কখনো গিফট দেয়, মেয়ের জামাই যদি দেয়। কিন্তু এটা আসলে আমাদের মানে বাংলাদেশের রীতি অনুযায়ী হয়ে গেছে কি যে মেয়ে থাকবে যদি মন চায়, পছন্দ হয়, তার যা স্বামী বা স্বামীর বাড়ি কেউ গিফট পাঠায় সেটা। কিন্তু যে নিজে থেকে ইচ্ছে করে সবসময় যে ছেলের যে দায়িত্বগুলো পালন করতেছে মেয়ের ওইটা করা উচিত, বা অন্তত 100% না করলেও 50% করা উচিত, 50% না হলেও 25। এটা আসলে ভাবেই না কখনো। সেজন্য আমি বলবো যে যেই মেয়েটা হচ্ছে ছেলের বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে
ওই ছেলের পরিবারের সে জব করুক আর না করুক, জব করলে তো ওয়েলকাম, আর না করলে তার উচিত যে এই মেয়েটারও কিন্তু মন চায় যে এত বয়স হয়েছে, এতটুক বয়সের পরে তার বিয়ে হয়েছে, বা তারও ভাই বোন আছে, বাবা মা আছে, একটা কিছু দিতে ইচ্ছা হয়, বা দেখা গেছে কোনো অকেশনাল ডে ছাড়াও একটা কিছু করতে ইচ্ছা হইলো, যেটা যেমন ছোট করে আমি বলি যে ওই দিন হচ্ছে রাস্তায় হঠাৎ করে আমার বাড়ি আর বাবার বাড়ি কিন্তু পাশে, তা আমার আব্বা আসতেছে, আমার আব্বার স্মৃতিশক্তি এতটাই নষ্ট হয়ে গেছে, আমার ছেলেকে বলতেছে 100 টাকা আছে, তিনজনই একসাথে, আমি, আমার হাজবেন্ড আর আমার ছেলে। আমার ছেলে বলতেছে নানা ভাই কি করবো, তোমার তো মনে থাকে না টাকা পকেটে দিলে 10 টাকা মনে করে 100 টাকা দিয়ে আসো, 100 টাকা মনে করে 10 টাকা দিয়ে আসো দোকানে, তুমি বলো কি করবো আমি এনে দিই, কয় বেশি বুঝস, 100 টাকা চাইছি থাকলে দে। তা আমার হাজবেন্ড কি করছে, পকেট থেকে বের করে 100 টাকা আমার ছেলের হাতে দিচ্ছে, দিয়ে বলতেছে তোর নানা ভাইকে দে, তোর নানা ভাই দোকানে যাবে চা খাইতে। মানে আচ্ছা। এটা যখন আমার ছেলে বাসায় এসে বলছিলাম যে কি ভালো লাগছে, এটা একটা বাহ। ছোট্ট উদাহরণ দিলাম, এগুলো না আসলে এরকম বাবা চমৎকার, সুন্দর সুন্দর গল্প অনেক- আপু, অনেক ধন্যবাদ। ওবায়দা আপুর কাছে আসতে চাই এবং আপনার কাছে এসে জানতে চাই যে স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ এই শব্দটা কি শুধু নারীদেরই, নাকি আসলে পুরুষদের কাছ থেকেও আমরা এই ধরনের শব্দ এবং এইসব শব্দের ব্যবহার আশা করি? আসসালামু আলাইকুম আপু, স্টুডিওর আপুদের সুন্দর সুন্দর কথা শুনছিলাম। এটা পুরুষদের কাছ থেকেও আশা করি, এটা স্যাক্রিফাইসিং আর কম্প্রোমাইজিং দুইটা একা হলে তো সংসারই সুন্দর হবে না আপু। অনেক ক্ষেত্রে এটা নিয়ে হয়তো অনেকেরও আছে যে সবারই কিছু না কিছু দ্বন্দ্ব থাকে, কিন্তু কম্প্রোমাইজিং আর স্যাক্রিফাইসিং এটা দুইটাই থাকতে হবে, না থাকলে সংসার সুন্দর হবে না। যেমন আমাদের, যেমন আমি কন্ট্রিবিউট করব যে আমি চাকরি করি, হাজবেন্ডও চাকরি করে, এখন দুইজন যখন একসাথে চাকরি করবে তখন অবশ্যই যে সংসারটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য দুজনেরই ও সংসারের মধ্যে কন্ট্রিবিউট করা উচিত। এখন আমি যদি মনে করি যে আমার টাকা শুধু আমি অন্য খাতে খরচ করব বা আমি ইচ্ছা মতো খরচ করবো, তাহলে তো সংসার ভালোভাবে চলবে না। এটা একটা বিষয়, এটা আমি খুবই মানি, এবং আমি আমার যেন আমার সংসারটা ঠিক রেখে বাকিগুলি আমি বাকি সবকিছুতেই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি, যেন মানুষকে দেওয়া বা কারো প্রয়োজনে দেওয়া বা বাড়িতে দেওয়া, শ্বশুর বাড়িতে দেওয়া, যেখানে প্রয়োজন হয় দেই। কিন্তু কম্প্রোমাইজিংটা আসলে ওইটা যদি আমার হাজবেন্ড যদি না মানতো যে তুমি কাউকে দিতে পারবে না, তাহলে তো আমি এটা করতে পারতাম না। অনেক এরকম ধন্যবাদ বিষয়টা। ওবায়দা আপু, ভালো কথা বলেছেন, সুন্দর। আকলিমা জাহান আপুর কাছে এসে জানতে চাই যে সমাজ ভাবনায় নারীদের যে কন্ট্রিবিউশন বা সমাজ ভাবনা নিয়ে আসলে আপনি কি ভাবেন, নারীরা আসলে সমাজে কিভাবে কন্ট্রিবিউট করছেন এবং নারীদের এখানে স্টেপটা কি, সেটা একটু আপনার কাছে এসে জানি। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। ভালো একটা বিষয় নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমার খুবই ভালো লাগছে। আসলে নারীদের এই সমাজে নারীদের ভাবনা এবং নারীদের কন্ট্রিবিউশন এটা অনেক বেশি আমি মনে করি। কারণ নারীরা যদি আরেকটা ব্যাপার হলো, সংসারে যদি নারীরা চাকরি করে বা তারা যদি আর্নিং তাদের আসে, তাহলে তাদের কিন্তু ফ্যামিলিতে তাদের মূল্যায়নটা অনেক বেড়ে যায়। মানে আমি যেটা মনে করি যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন যদি আসে তাহলে সমাজে বা সংসারে নারীদের অনেক মূল্য দেয়। যে কোনো একটা বিষয়ে পরামর্শ করতে হলে তখন ভাবে যে না, এও তো আয় করছে, সুতরাং এর সাথেও আমরা পরামর্শ করি। তো এই যে নারী এবং হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে যখন আয় করে, আমি মনে করি আয়টা ভিন্নভাবে দেখা উচিত না, এটা একই সংসারের জন্য আয় করছে এবং এটা আমার আয়, আমি খরচ করব, এটা আমার হাজবেন্ডের আয়, সে খরচ। অনেক ধন্যবাদ আকলিমা আপু। আকলিমা আপুর স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, তো আমরা এসে আরও কিছু কথা বলবো আমাদের বন্ধুদের সাথেও অবশ্যই অনেক আলাপ হবে। একটা বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতি থেকে এসে আরও অনেক আড্ডা হবে, অবশ্যই থাকুন আমাদের সাথে। Available at Herland stores. বিরতির পরে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়ন নিবেদিত লেডিস ক্লাবে, এবং আমাদের সাথে অনেক বন্ধুরা জুমের মাধ্যমে যুক্ত হয়ে গেছেন। আমাদের স্ক্রিনে এখনও জুমের আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, এবং সেগুলো নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের সাথে সরাসরি আড্ডা দিতে। আমরা একই আয়োজন টেলিভিশনে দেখছি, ফেসবুকে দেখছি এবং ইউটিউবে দেখছি। এবং সাথে এসে আমি সাকিয়াপুর কাছে জানতে চাই যে একটা সময় এরকম হতো যে মেয়েদেরকে বলা হতো মেয়েরা কম বোঝে, যখনই পরিবারের একটা বড় ডিসিশন নেওয়া হতো বা পরিবারে একটা অসুবিধা হচ্ছে বা একটা অর্থনৈতিক ঝামেলা হচ্ছে বা সামাজিক কোনো একটা বিষয় নিয়ে আলাপ হচ্ছে, যখন নারীরা জিজ্ঞেস করছে তুমি এটা বুঝবে না। তো এখন সময়ের পরিবর্তন, এই ঘটনা মানে এই চিত্রটা পরিবর্তন হয়েছে কিনা? অনেক কমেছে শহুরে জীবনে, আমি বলবো অনেকখানি কমেছে। মফস্বল বা গ্রামাঞ্চলে এখনো কিছুটা আছে, থাকবে।
যেটা সোনিয়া আপু বলছিলেন এবং হাসিনা আপাও বলছিলেন যে ছেলেদের কম্প্রোমাইজের ব্যাপারটা বা পরিবারের যে আন্ডারস্ট্যাবল হওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে। একটি মেয়ের তার পরিবার এবং তার যখন বিয়ে হচ্ছে তার শ্বশুরবাড়ির যে পরিবার, তারাও কিন্তু এখন অনেকখানি বুঝবার চেষ্টা করছে, আর সেই চেষ্টার সুফলটাই কিন্তু হচ্ছে মেয়েরা এখন বাইরে কাজ করছে, আমি মনে করি। চমৎকার। এটাই আমি ফারজানা আপুর কাছেও জানতে চাই যে এই ঘটনাচিত্র পরিবর্তন দেখেন বা কি মতামত আপনার এই বিষয়ে? যে স্যাক্রিফাইসিং, না, এই যে নারীর একটা পরিবর্তন দেখা যাচ্ছে, নারীরা আগে বলা হতো যে তারা বিভিন্ন কঠিন ডিসিশন নিতে গেলে নারীদের কাছে জিজ্ঞেস করা হতো না। আগে না এরকম ছিল, আজকে থেকে আরো 10-12 বছর 15 বছর আগে। এখন তো যুগ চেঞ্জ হয়ে গেছে, এখন ইন্টারনেট চলে আসছে, এখন মেয়েরাও তো অনেক ফাস্ট। কঠিন সিদ্ধান্ত নারীরা এখন নিচ্ছেন বা আপনি দেখছেন আপনার পরিবারে হচ্ছে এটা? হ্যাঁ, কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন বলতে কি, তারপরও হ্যাঁ একদম যে নেই আগে সেই ধারাটা, সেটা কিন্তু না। এখনো কিন্তু ছেলেরা বলে আসছে যে না তুমি একটু কম বুঝো, এটা কিন্তু আছে এখনো। তারপরও দেখা যায় যে পারিপার্শ্বিকতার বা সামাজিকতার প্রভাব এখন তো অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, যার কারণে সেটা এখন কিছুটা আমি দেখি যে না, অনেকটাই পরিবর্তন চলে আসছে। মেয়েদের পছন্দকে, মেয়েদের বলাকে অনেক প্রায়োরিটি দেওয়া হয়। নিতু আপুর কাছে শুনি মানে এই বিষয়টা শুনি। আসলে জন্মের পর থেকেই নারীদের পথ চলার রাস্তাটা অতটা মসৃণ ছিল না, সবসময় একটু। তারপরও আমরা হেঁটেছি, পড়েছি, মানে কিন্তু থেমে থাকিনি না। তারপরে একটা টাইমে যখন মানে অনেক আগেই কুসংস্কার যখন ছিল, তখন পুরোটাই ছিল নারী কেন্দ্রিক, নারীদেরকে ঘিরেই এই কুসংস্কারগুলো মানে ম্যাক্সিমামটাই ছিল। তো কালের আবর্তে আস্তে আস্তে আমরা সেই যুগটা পার করে এসেছি। এখন আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে পারি খুব ইজিলি, আর মতামতটা এখন গ্রহণযোগ্যতাও পায় সেই মানে ভালো রকম আগের থেকে। আর এখন হয় কি, একটা পরিবারে মানে দুজনই যখন একটা মানে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দুজনের মতামতটাই অনেকাংশেই জরুরি। হ্যাঁ, আর এটাই। এবং আমারও তাই মনে হয় যে একটা পরিবারের যখন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, দুটো মানুষই যখন একটা সিদ্ধান্ত দিচ্ছেন, সেই সিদ্ধান্তটাই আসলে বেশি পরিপূর্ণ একটা সিদ্ধান্ত, একেবারেই তাই। এবং এই পরিবর্তন এসেছে এবং নারীরা এখন কথা বলেন, তাদের গলা এখন শুনতে পাওয়া যায় এবং তাদের যে মতামত সেটা এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেটার পেছনে আসলে কোন কাজটা ভূমিকা পেয়েছে বলে মনে করেন? তরু আপার কাছে আসতে চাই। তরু আপা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তরু আপুর কাছে এসে জানতে চাই যে নারীরা এখন আগের থেকে অনেক জায়গায় গ্রহণযোগ্যতা যেহেতু বেশি পাচ্ছেন, আমাদের কথা মানুষ প্রায়োরিটি দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে পরিবর্তিত হলাম এবং কোন ঘটনাটার কারণে এখন নারীদের অ্যাকসেপ্টেন্সটা বেড়ে গেছে আগের থেকে? ধন্যবাদ আপু। আসলে নারীর পথ চলাটা, আপু বললো যে আসলে মসৃণ না, আমরা কিন্তু পদে পদে কিন্তু বাধা পাই। আমাদের নেক্সাস লেডিস ক্লাবের মানে একটা বিষয় ছিল নারীর সীমাবদ্ধতা, তো আমি জয়েন হতে পারিনি। তো সেখানে একটা কথা আছে আপু, সীমাবদ্ধতা কিন্তু আমাদের অনেক বেশি আছে। তো সেই সীমাবদ্ধতা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সহায়তা বা সাহায্য পরিবার থেকে কিন্তু করতে হবে, যে আমরা যদি সামনে এগিয়ে যেতে চাই। কারণ আমাদের এখনো, যেমন ধরেন আমি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করি সকালে কি রান্না করব, করে আবার আমাকে অফিসে দৌড়াতে হবে, পরিবারের সবার সবকিছু ঠিকঠাক করে অফিসে দৌড়াতে হবে। এই চিন্তাটা কিন্তু একজন পুরুষের থাকে না। সে কিন্তু সুন্দরভাবে সকালবেলা উঠে সব রেডি হয়ে সে খেয়ে দিয়ে সে তার কাজের জায়গায় চলে যায়। কিন্তু একটা নারীকে সেই ক্ষেত্রে অনেকটা সময় ব্যয় করতে হয়, সবকিছু করে টরে তারপর তাকে তার কাজে যেতে হয়। তো এই ক্ষেত্রে অবশ্যই বলবো যে তার যে হাজবেন্ড বা পরিবারের যে ছেলেরা আছে বা অন্যরা যারা আছে, সেই ক্ষেত্রে কিন্তু নারীকে অবশ্যই একটু সাহায্য করতে হবে। আর পরিবর্তনের কথা বলছেন, হ্যাঁ এত বাধা সত্ত্বেও কিন্তু এখন নারীরা অনেক বেশি এখন কিন্তু পরিবর্তিত, তাদের মনোভাবটা গড়ে উঠেছে। এখানে আমি একটা কথা অবশ্যই বলবো আপু, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেখেন তিনি কিন্তু এত কষ্ট দুঃখ তার ভিতরে, এত কিছু তার ভিতরে, তারপরও কিন্তু তিনি বিশ্বের মধ্যে ক্ষমতাশীল ব্যক্তিত্বের মধ্যে একজন, প্রধানমন্ত্রীর মধ্যে কিন্তু একজন।
তার কিন্তু দৃষ্টিভঙ্গিটা পাল্টিয়ে সে কিন্তু সব বাধা অতিক্রম করে আজকের এই পর্যায়ে এসেছেন। তো এটা একটা অনুকরণীয় বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু অবশ্যই সেই মনোভাবটা আমাদের ভিতরে আনতে হবে। আমরা যদি ওই বাধার মধ্যে পড়ে থাকি তাহলে কিন্তু পরিবর্তনটা আসবে না। এখন কিন্তু অনেক আমরা হলো হ্যাঁ আগে চাইতে অনেক বেশি আমরা পজিটিভ। একদমই তাই আপু, অনেক অনেক ধন্যবাদ। এবং মাননীয় প্রধানমন্ত্রীর কথা বললেন, তিনিও কিন্তু আপনজন হারানোর কষ্টটাকে শক্তিতে রূপান্তর করে পুরো একটা দেশ উনি পরিচালনা করছেন এবং কি চমৎকার। তরু আপুর কাছে একটা গান শুনবো, কিন্তু তার আগে রুমা আপুর সাথে একটু কথা বলে নেব, তারপর তরু আপুর কাছে এসে গান শুনবো। রুমা আপু, আপনার কাছে এসে জানতে চাই যে একজন গৃহিণী হিসেবে আপনি দেখা যাচ্ছে পরিবারকে সামলাচ্ছেন শক্ত হাতে, তো সেক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনি কতটা ভূমিকা রাখেন এবং আপনার পরিবারে কি ধরনের ভূমিকা আপনার আছে সেটা জানতে চাই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমাদের পরিবারে, আমাদের বাবার বাড়িতে আমরা তো 3 বোন, তারপরে বিয়ে হয়েছে। আমাদের আসলে সবকিছু সিদ্ধান্ত আমার আব্বা আমাদের কাছ থেকেই শুনে। বাবার বাড়িতেও যেরকম ছিল, বিয়ের পরেও একই অবস্থা। আমার হাজবেন্ড যে কোনো কাজ করতে গেলে আমরা দুজন মিলেই সিদ্ধান্ত নিই যে কোন কাজটা ভালো হবে আর কোন কাজটা খারাপ হবে। দুজনের মতামতের উপরে আমাদের সব কাজ হয়। ইভেন আমার বাবার বাড়িতে আমাদের বোনদের কাছ থেকেই ডিসিশন নেয় যে মানে কোন কাজ করলে ভালো হবে আর কোন কাজ করলে খারাপ হবে না। সবকিছু আমাদের আসলে আমাদের মেয়েদের প্রাধান্য, মেয়েদেরা যদি আর মানে আমি একটা কথা বলি যে শ্বশুর বাড়িতে মানে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি কিন্তু মেয়েরাই সবকিছুতেই মানে বাধা সৃষ্টি করে। তো মেয়েরা যদি মেয়েদের মানে বন্ধু হয়, শত্রু না হয়ে বন্ধু হয়, তাহলে কিন্তু সব জিনিসটা একদম সুন্দরভাবে হয়। একদম একদম ঠিক কথা বলেছেন, চমৎকার। এবং সমাজে আসলে স্বীকৃতি পাবার জন্য এবং সমাজ ব্যবস্থায় নারীদের ভারসাম্যপূর্ণ একটা পরিস্থিতিতে থাকার জন্য নারীদের কাছ থেকেও আসলে সাহায্য সহযোগিতা খুবই প্রয়োজন। তরু আপু, আপনার কাছে যেহেতু একটা গান শুনবো, অনেকক্ষণ আড্ডা গল্প করেছি। আজকে থাক আপু। আচ্ছা আজকে থাক, ঠিক আছে, আপনি বলেছেন যেহেতু আজকে থাক। আমি দেখছি যে অপ্প লেখা একটা আপু আছেন, তার আপুর নামটা আমি দেখতে পাচ্ছি না। আপুকে আমি চিনি অবশ্যই, কিন্তু ঝাপসা বলে আমি আপুর নামটা নিজে থেকে বলছি না। আপুর নামটা আপুর কাছে শুনি, রেবেকা আপু। এটা আমাদের রেবেকা আপু। আমি আবার দূরে কম দেখি, সেই জন্য রেবেকা আপুকে চিনতে পারছি না। রেবেকা আপু, আপনার কাছে এসে আপনার কাছ থেকে আজকে সমাজ ভাবনা নিয়ে নারীদের আসলে কতটুকু ভূমিকা থাকে সমাজের ক্ষেত্রে আপনার কাছে একটু শুনি। রেবেকা আপু। সবাইকে শুভ সন্ধ্যা। আসলে আমরা মেয়েরা আজ 2024 এসে আগে কি হয়েছে ওটা না চিন্তা করে সামনে কি হতে পারে সেটা চিন্তা করলে মনে হয় সমাজে আমরা উন্নতি করতে পারবো। এখন আমরা অনেকেই শিক্ষিত সমাজে বাস করছি, অনেকেই শিক্ষা গ্রহণ, হাজবেন্ড ওয়াইফ দুজনই চাকরি করে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মেয়েদের মতামতটাকে, আমার পরিবারের কথা বলবো আমি, যে মেয়েদের মতামতটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়। আমি আমার বাবা বাড়িতেও পেয়েছি, আমার হাজবেন্ডের বাসাতে এসেও পেয়েছি, এবং আমি আমার ছেলের ক্ষেত্রেও সেটা করতেছি। কারণ হচ্ছে হাজবেন্ড ওয়াইফ দুইজনে যদি একটা ডিসিশন নেওয়া যায় বা সমাজে আগানোর জন্য আমি একটা বড় কিছু করতে যাব, দুজনে মিলে করলে সম্পূর্ণ ভালো হয়। একতরফা শুধু ছেলে মেয়ে বলে কোনো কথা নাই, মেয়েরা কিন্তু খুব। রেবেকা আপুর স্ক্রিনটা ফ্রিজ হয়ে গেছে, আমি একটু মুক্তি আপুর কাছে আসতে চাই। মুক্তি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মুক্তি আপু, আমার কাছে মনে হয় যে আমাদের জুমেই আসলে বেশ একটা অসুবিধা মনে হচ্ছে, এবং আমরা জুমে আবার আসবো, একটা বিরতি থেকে এসে আবার কথা বলার চেষ্টা হবে। আর অল্প কিছু সময়ই বাকি থাকবে, অবশ্যই থাকুন আমাদের সাথে। চলছে নিয়র নিবেদিত লেডিস ক্লাব, ফিরে আসছে বিরতির পর। Available at Herland stores. নিয়র নিবেদিত লেডিস ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। লাস্ট টাইম নট দ্য লিস্ট, আজকে অবশ্যই আমাদের শেষ সময়ে চলে এসেছি, এবং সেই সময়টায় আমাদের কিছু বন্ধুরা আছে যাদের সাথে আমাদের এখনো গল্প হয়নি। সবার কাছে একদম ছোট ছোট দু লাইন করে শুনে নেবার একটা চেষ্টা আমি করি। আমি দেখতে পাচ্ছিলাম, আমি শেষমেশ কথা বলছিলাম তখন মুক্তি আপুর সাথে কথা বলতে চাইছিলাম। মুক্তি আপু, আপনার কাছে এসে একটু শুনি। মুক্তি আপু, আমাকে শুনতে পারছেন কিনা? আজকের বিষয় নিয়ে আপনার কি বলবার আছে, আপনার কাছ থেকে একটু শুনি। সুন্দর লাগছে সাদা পরি, অনেক অনেক ধন্যবাদ। আসলে তাই, জয়েন করলাম, অনেক ব্যস্ত ছিলাম তো আজকে মনে হলো যে না, আজকে জয়েন হবই। অনেক ধন্যবাদ আপু, ভালো লাগলো, আপনাকে দেখেও আমার খুব ভালো লাগছে। আজকে একটা কঠিন বিষয় নিয়ে কথা বললাম আমরা, নারীর সমাজ ভাবনা। আপনার কি বলবার আছে শুনি। আপু, এটা তো এখন হচ্ছে
নারী সমাজ ভাবনা, আমরা তো নারীকে বাদ দিয়ে তো এখন আর কোনো রাস্তায় চলতে পারি না। আপনি যেখানেই যাবেন সেখানে তাদেরকে সাথে করে নিয়েই চলতে হবে, এবং তারা ছাড়া সব শূন্য। আমি তো একদম। মনে করি যে আমার দুটো মেয়ে বিয়ে হয়ে গেলে আমি কেমন করে থাকবো, এই চিন্তা এখন আমার টেনশন। সব আমার হাজবেন্ড বলে তাহলে বিয়ে দিও না। মেয়ে ছাড়া কোনো কিছুই চিন্তা করা যায় না। এই যে আপনার এই কথাটা যাতে আমার বাবা মাও শোনে এবং এমন পরিস্থিতি যাতে আমার জীবনেও তাই যেন ঘটে, সেটাই অনেক। তুমি তো অনেক মিষ্টি একটা মেয়ে, তোমাকে একদিন না দেখলে তো থাকাই যাবে না। হ্যাঁ, তাই না বলেন? এটা আমার বাবা মা কেন যেন বুঝতে পারে না। প্রতিনিয়তই তারা আমাকে ঘর থেকে বের করার নানান রকম বুদ্ধি তারা করতে থাকেন। এবং রীতা আপুর কাছে আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি যে আমার মেয়েদেরকে আমি বিয়ে দিব না, রেখে দিব। খুব ভালো, এটা খুবই ভালো একটা মানে সমাজ ব্যবস্থা, এটাও একটা নতুন নিয়ম আসতে পারে। আমরা রীতা আপু যদি করি। রীতা আপু, আপনার কাছে এসে জানতে চাই আজকের বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনে। শুভ সন্ধ্যা আপু। শুভ সন্ধ্যা। সাদা পরি লাগছে, থ্যাংক বেলি ইউ। ফুলের সময় শুরু হয়নি, তখন বেলি ফুলের মতো লাগছে। বর্ষা আসবে সেটা মনে হয় একটু আবার দিচ্ছে। আমি তাড়াতাড়ি বর্ষা চাই সেজন্য। যা গরম। আজকে অল্প কথা বলতে চাই যে আমরা আসলে সমাজে ব্যবস্থা ঠিক করতে হলে আগে ঠিক করতে হবে ঘর, তারপর হচ্ছে বাইরে। তো আমরা যেটা ভাবি আমি, যে আমার ভিতরে যদি দক্ষতা, ভালোবাসা এবং সততা থাকে, তাহলে আমি ঘর বাইরে দুইটাই সামাল দিতে পারবো। কারণ আমার প্রতি যখন মানুষ কনফিডেন্স পাবে যে আমি এটা কিছু করছি বলছি, সেটার সাথে আমার কাজের সাথে এবং আমার বিহেভিয়ারের সাথে মিল আছে, তখনই কিন্তু আমার প্রতি মানুষের একটা আস্থা পাবে। এবং কি বল মানে সমাজের যে ভাবনা যে আমাকে নিয়ে আমার কথা শুনবে, সেই জিনিসটা আসবে, আমি এটা মনে করি। চমৎকার চমৎকার। নার্গিস আপুর কাছে আসি। ইভ ফারহানা নার্গিস আপুর কাছে আসবো, বাকিরা মিউট করে রাখবেন। ইভ আপু শুধু, নার্গিস আপু শুধু আনমিউট করবেন, বাকিরা মিউট থাকবেন। হ্যাঁ, এবার নার্গিস আপু আপনার কাছে আজকের বিষয় নিয়ে কিছু শুনে। আসসালামু আলাইকুম। প্রথমে বলে নেই, এত গরমের মধ্যে আপনাকে দেখে খুব প্রশান্তি একটা লাগতেছে। হ্যাঁ, যেহেতু এত গরম, সেখানে তো মানে সাদা সাদা শুভ্র শুভ্র, মানে খুব ভালো লাগতেছে। সেটাই মাথায় রেখে আপু আমি একটু সাদাই সেজে এসেছি। অনেক ধন্যবাদ। আপু শুনি। স্লিপ পড়ছেন, আরো মনে হচ্ছে গরমটা ফুরফুরে করে সব বের হয়ে যাচ্ছে। যাই হোক, আজকের যে টপিকসটা, এটার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা নারীরা অনেক এখন অ্যাডভান্স হয়ে গেছি, অনেক দূর আগায় গেছি। আমাদের পিছনে তাকানোর আর কোনো চান্স আমি মনে করি নাই। হ্যাঁ, ছেলেরাদের কাছ থেকে বুদ্ধি যতটুকু না, একটা সংসারে একটা মেয়ে কিন্তু অনেক ভালো কন্ট্রিবিউশন, একটা বুদ্ধি দিতে পারে। হ্যাঁ, কোনো সংসার সাজানো হবে, বা কোনো ছেলে বা হাজবেন্ড কোথায় যাচ্ছে না, যে এই যে খোঁজ খবর, এই যে চিন্তা ভাবনা, এই যে তাদের মাথার মধ্যে কিন্তু অলওয়েজ টাইম তাদের কিন্তু চিন্তা থাকে। আর ওই চিন্তা ভাবনা থেকে তারা কিন্তু বুঝে যে আমি এখন অনেক কি করলে আমার সংসারটাতে আমি আরো ভালো কন্ট্রিবিউশনে যেতে পারবো, আরো ভালো আমার যেতে পারবো। ওইরকম ভাবে দেখা যায় মেয়েরা। একদমই তাই। অনেক ধন্যবাদ নার্গিস আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ইন্টারনেটে একটু সমস্যা করছে। নাহিন আপুর কাছে 2 লাইন শুনতে পারি কিনা দেখি, তারপরে বাকি কথা বলার চেষ্টা করছি। নাহিন আপু, 2 লাইন আপনার কাছেও শুনি আজকের বিষয়। হ্যাঁ, শুভ সন্ধ্যা। ভালো লাগছে জয়েন হতে পেরে, অনেকদিন পর জয়েন হলাম। তাই দেখছি আসলে নারীরা আজকে শুধু সমাজ না, এতদিন তো পারিবারিক অঙ্গনের অনেক অবদান রেখেছে, এখন সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে ইন্টারন্যাশনালি সমস্ত ভাবনা এখন হলো নারীদের ভাবতে হয়। কারণ শুধু সমাজ নিয়ে ভাবলেও হয় না। এখন আমার মনে হয় যে এতদিন আমরা অনেক অন্ধকারেই ছিলাম, এই যে এখন নারীরা যে জাগতে শিখেছে, এটা শুধু দেশের জন্য না, বিশ্বের জন্য একটা ভালো প্রফিট আনবে, এটা আমার আত্মবিশ্বাস। এটা যদি আমরা সেইভাবে সুযোগ পাই, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা নারী বিশ্ব ভাবনাও ভাবতে পারবে। আসলে তাই, এবং আমার মনে হয় নারীরা ইতোমধ্যেই বিশ্ব ভাবনা ভাবছেন, এবং অনেক নারীরা ভাবতে চাইছেন, তারা হয়তো সেই সাহায্যটা পাচ্ছেন না, পারিবারিকভাবে তারা সেই ব্যাকআপটা পাচ্ছেন না। তো আমি একটু পরিবারদের প্রতি যদি সাকি আপু কোনো সাজেশন থাকে যে নিজেদের পরিবারের নারীদের প্রতি আসলে কিভাবে ইনভেস্ট করা যায়, এবং সেই ইনভেস্টমেন্ট থেকে আসলে কতখানি আশাবাদী আমরা, সেটা নিয়ে অবশ্যই আশাবাদী। আর সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে আসলে মেন্টাল
সাপোর্টটা এটা সবার আগে দরকার, সব ইনভেস্টমেন্টের আগে দরকার। একটি কন্যা সন্তানের জন্ম, পুরুষ বা ছেলে সন্তানের জন্ম আমরা যেটি আগে বলতাম যে ভীষণভাবে আলাদা করে দেখা হয়, এটির পরিবর্তন তো হয়েই গিয়েছে একরকম বলা যায়। শহুরে জীবনে নেই বললেই চলে, মফস্বলে কিছুটা আছে, সেটাও হয়তো পরিবর্তিত হয়ে যাবে আমরা আশা করি। তো মেন্টাল সাপোর্টটা সবার আগে আসলে পরিবার থেকেই দরকার, তবেই একজন নারী আসলে সমানভাবে কাজ করতে পারবে, পুরুষের পাশাপাশি সমাজকে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। চমৎকার। আমরা আসি ফারজানা আবেদিন আপুর কাছে এবং আমি জানতে চাই যে দেখা যাচ্ছে অনেক সময় অনেক ক্ষেত্রে আমরা ছেলেদের উপর ইনভেস্ট করতে খুব ইজি বোধ করি, খুব সহজ লাগে যে ছেলেকে ইনভেস্ট করব, ছেলে কিছু একটা এগিয়ে নিয়ে যাবে। সেক্ষেত্রে নারীদের প্রতি ইনভেস্টমেন্টে অনেকেই আসলে ভরসা পাচ্ছেন না, সে কি অর্থনৈতিক একটা ডিসিশন নিতে পারবে নাকি পারবে না। তো সেই সব বিষয় নিয়ে আপনার কাছ থেকে কিছু শুনি। আসলে যুগটা তো অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল একটা সময় যে আসলে নারীদের প্রতি ইনভেস্ট করব কিনা, কিন্তু এখন তো আসলে সব কিছুই চেঞ্জ। নারীরা এখন পিএইচডি ডিগ্রি করছে, বড় বড় ডিগ্রি নিতে দেশের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে একা একা। সেই আসলে সে আমাদের আজকে থেকে আর 10-15 বছর আগে যে সিচুয়েশনটা ছিল সেটা কিন্তু নেই। এখনকার মারা কিন্তু বুঝতে পারে যে আগে কিন্তু আমরা অনেক কিছু জানতাম না, তখন আমাদের সময় মোবাইল ছিল না, বা আমাদের আগে জেনারেশন যারা ছিল তাদের ডিজিটাল মিডিয়া সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতাই ছিল না, কিন্তু এখন সবাই জানে না মেয়েরা তো অনেক কিছুই করতে পারে। আফটার অল আমাদের প্রধানমন্ত্রী তো হচ্ছে নারী, সুতরাং এখানে তার বলার কিছুই থাকে না। এবং উনি নিজে প্রধানমন্ত্রী জবে থেকে হয়েছেন, তারপর থেকে উনি নারী উন্নয়নে প্রচুর কিছু করেছেন। আপু যেটা বললেন মেন্টাল সাপোর্ট, আসলে যে কোনো কিছুর জন্য মেন্টাল সাপোর্টটা আসলে খুবই জরুরি। এটা আসলে সমাজে একটা ফ্যামিলিতে মেন্টাল সাপোর্ট দরকার, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজিং, এই তিনটা যদি থাকে না তাহলে আমাদের সমাজে নারী বলেন আর বাহির সাইডে বলেন সব দিক থেকে আমার মনে হয় যে সবকিছু খুব ফ্রুটফুল পাবো আমরা। একদমই তাই। এবং আপুর লিঙ্গভিত্তিক একটা বিষয় বললেন যে আগে কন্যা সন্তান এবং ছেলে সন্তানের যে পরিবর্তনটা এসেছে, বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমাদের নিজেদের না দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে ছোটবেলা থেকে না আমরা একটা বাচ্চা মানে ছেলে বা মেয়ে বড় হওয়া যখন কৈশোরে পা রাখে সে, তখন না আমরা একটা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করে ফেলি। তোমাকে এটা করতে হবে, ছেলেদের মতো তুমি বেড়াতে যেতে পারবে না, তোমাকে গৃহস্থের কাজ শিখতে হবে, তোমাকে রান্না করতে হবে, এটা ছাড়া যেন তোমার আর কোনো কাজ নেই। এই জন্য আমাদের মায়েদের বা বর্তমান সমাজে যারা আছে তাদের না দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করতে হবে যে না, একটা মেয়ে যখন কৈশোরে পাড়া দিবে তখন ছেলেদের যে বেনিফিটগুলো ওরা পাচ্ছে মেয়েদেরকেও পেতে হবে। ছেলেরা যখন রান্নাবান্না, মেয়েদেরকে কেন রান্নাবান্না শিখতে হবে? ওরা তো রান্নাবান্না শেখার জন্য, এটা হ্যাঁ মানে এটা আসলে পরিবার থেকে শুরু করতে হবে যে ছেলে মেয়ে উভয়েরই কাজ। এটা আমাদের এই যে ডিসক্রিমিনেশনটা, এই ডিসক্রিমিনেশনটা কিন্তু তখন থেকে আমরা নিজেরাই তৈরি করি। তো আমাদের নিজেদের বদলাতে থেকে হবে, বের হয়ে গেলে দেখা যাবে যে আসলে এটা আমাদের উন্নয়নটা আরো নিজেদের বেশি আমাদের হবে। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। অনেক ধন্যবাদ, সবকিছু ইজিয়ার হয়ে যাবে। এবং আপু লিঙ্গভিত্তিক যে বিষয়টা বললেন সেটার ক্ষেত্রেও আমাদের দেশ আরেকটু এগিয়ে গেছে। এখন হসপিটালে লিঙ্গ জানার যে বিষয়টা সেটা নিষিদ্ধ করা হয়েছে, যে আগে থেকে জানা যাবে না, এবং যেই সন্তানই হোক না কেন তাদেরকে নিয়েই আমাদের আসলে এগিয়ে যেতে হবে। চমৎকার একটা উন্নয়ন বটে এটা। আমি নিতু আপুর কাছে পরিশেষে আপনি কি বলতে চান, আপনার কাছে শুনি। পরিশেষে বলতে চাই, আমরা নারী, আমরা সবই পারি। আর ম্যাজিক্যালি একটা ক্ষমতা সৃষ্টিকর্তা পদ্ধতি আমাদের আছে, আমাদের শরীরে আরেকটা শরীর মানে বড় করতে পারি আমরা। একদম নিজের পেশা, পরিবার সব সামলে আমরা একটা সন্তানকে বড় করি। তো সেই সন্তান ছেলে হোক মেয়ে হোক তাকে আমরা সন্তান হিসেবেই দেখি। এখন ওই দৃষ্টিভঙ্গি আসলেই পরিবর্তন হয়েছে, আর এই পরিবর্তনটা করতে আমরাই করেছি। এই পরিবর্তনটা আসলে আমাদের সমাজের জন্য এবং আমাদের মনে হয় বিশ্বব্যাপী এই পরিবর্তনটা এতটাই প্রয়োজন ছিল, এবং সেই পরিবর্তনটা আমরা আনতে পেরেছি বিধায় কিন্তু যুগের পরিবর্তন হচ্ছে, আমরা এগিয়ে যাচ্ছি। এবং আমাদের দেশ যেখানে কল্পনা করা যেত না হাতে হাতে ফোন আসবে এবং আমরা সবভাবে এগিয়ে যাব, আমরা এখন সবকিছু দেখতে পাচ্ছি, পুরো বিশ্বের খবর আমাদের হাতের মুঠোয়, এবং নারী পুরুষ নির্বিশেষে এটা আমাদের হাতের মুঠোয়। এটা আসলে আমাদের এই চিন্তা ভাবনার বা মননের পরিবর্তনের এই ফসল। অনেক ধন্যবাদ তিনজনের কাছ থেকে, আমি অনেক কিছু জানলাম। তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদেরকে এই লেডিস ক্লাবে, আর নেক্সাস টিভিকে স্পেশালি ধন্যবাদ আমাদেরকে এভাবে ডাকার জন্য, এত সুন্দর একটা সময় কাটানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের জুমের বন্ধুরা বরাবরই আপনারা কথা বলেন, আপনারা আমাদের প্রাণ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের বন্ধুরা যারা আমাদেরকে জুমে যুক্ত না হয়েও দেখেছেন, বরাবরই আছেন আমাদের দর্শক বন্ধু হয়ে আমাদের সাথে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়র নিবেদিত লেডিস ক্লাব থেকে।